প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। বাংলাদেশে এখন অস্থির সময় যাচ্ছে। অনেকে উদ্বেগ উৎকণ্ঠার ভিতরে কি হয়ে যায়, কখন কি হচ্ছে না হচ্ছে। এর ভিতরে নতুন করে সংযোজিত হয়েছে গণমাধ্যমে যারা কথা বলেন, সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, তাদের ধারণা ডক্টর ইউনূসের যে রাজমহল, তার যে প্রাসাদের যে অন্দরমহল, সেই অন্দরমহলে আন্তঃকন্দলের আগুন এখন দাউ দাউ করে জ্বলে উঠেছে। আগুনের বহ্নিশিখা প্রকাশিত হচ্ছে তাকে যারা নিয়োগ দিয়েছে এবং তিনি যাদেরকে দিয়ে রাজনৈতিক দল করেছেন তাদের বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে। আমরা সেই বিষয়গুলো একটু শুনে আসি। নির্বাচন সংস্কার ডিজিএফআই নিয়ে কি বললেন তার দলের গুরুত্বপূর্ণ নেতা। সামনে যদি আয়নাঘর প্রচেষ্টা করা হয়, আমরা সে আয়নাঘর কেন ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে দিব। তিনি বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, সামনে যদি আয়নাঘর, এমনকি ডিজিএফআই হেডকোয়ার্টার তারা ভেঙে দেবে। অর্থাৎ ডিজিএফআই হচ্ছে সেনাবাহিনীর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, তার হেডকোয়ার্টার ভেঙে দেবে। লন্ডনে গিয়ে তারেক রহমানের কাছে কিভাবে সারেন্ডার করেছে সেটাকে রেটরিক করতে বলছেন যে সেজদা করে আসছে, সব বিক্রি করে দিয়ে আসছে, সে বাংলাদেশে কোনো মানুষ পায় না। আমরা সেটা একটু শুনি। বাংলাদেশের মানুষের চোখে পড়ে না, আমরা লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সেজদা দিয়েছেন, ঘোষণাপত্র হয়েছে, ঘোষণাপত্র লন্ডনে গিয়েছে। এই যে আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার, বাংলাদেশের মানুষের চোখে পড়ে না, আমরা লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেখানে একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন এখানে উনি বললেন যে ইউনূস সাহেব লন্ডনে গিয়ে সেজদা দিয়েছেন, সেজদার মধ্য থেকে তিনি একটা ওহি পেয়েছেন, ওহি নাজেল হয়েছে, সেই নাজেলকৃত ওহির ভিত্তিতে তিনি কথা বলছেন। এখন একইভাবে তার যে দলের আরেকজন গুরুত্বপূর্ণ নেতা হাসনাত আব্দুল্লাহ, তিনি কি বললেন এটা আমরা একটু শুনি। তিনি স্পষ্টভাবে বলেছেন ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে সরকার বেচে দিয়ে আসছে। যাকে অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে, উনি লন্ডনে গিয়ে হচ্ছে চিন্তা করে আসেন। এবং পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে কিনা যে সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং হচ্ছে রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করে। ওই দিনই সরকার হচ্ছে লন্ডনে বেঁচে দিয়ে আসছে। হাসনাত আব্দুল্লাহ বলেন যে পৃথিবীতে এমন নজির নাই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং বিরোধী দলের নেতা একত্রে বৈঠক করে একসঙ্গে প্রেস কনফারেন্স করে এবং ওই দিনই সরকার বিক্রি করে দিয়ে আসছে। এটা হলো হাসনাত আব্দুল্লাহর বক্তব্য। এবং আমরা আরেকটা আসি, সেনা প্রধানকে ব্যারিস্টার ফুয়াদ বলছেন যে গুড়িয়ে দেবেন, উড়িয়ে দেবেন, ষড়যন্ত্রকারী বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেনা প্রধান এক ধরনের নামকা ওয়াস্তের মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করছে কিভাবে প্রেসিডেন্টের অধীনে নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায়। আপনারা জানেন এই প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। আমরা যখন কুকুরকে দেশছাড়া করেছি, কুকুরের বংশসহ উৎখাত করে দেশছাড়া করব। ব্যারিস্টার ফুয়াদ, তিনি এবি পার্টির সাধারণ সম্পাদক, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উল্লেখ করে বলেছেন এবং রাষ্ট্রপতিকে যে ভাষায় তিনি বকাবকি করেছেন আমি আর সেটা উচ্চারণ করতে চাই না, এবং সেনাপ্রধান সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলেছেন যে সে ষড়যন্ত্র করছে। শুধু সেইখানে না, নাসিরউদ্দিন পাটোয়ারি এই সেনাবাহিনী সম্পর্কে আরো ভয়ঙ্কর একটা মন্তব্য করেছেন, আমি উচ্চারণ না করে আপনাদের শোনাই। এই যে আমাদের আর্মি ভাইরা, হাতে শুধু অস্ত্র থাকতে হয় না, মাথায় কিছু ঘিলু থাকতে হয়। না বুঝে সংবিধান, না বুঝে স্টেট, বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে কিন্তু অস্ত্রের প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে, আর নিয়ে আইসা মাথায় ঘিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে। কি অদ্ভুত একটা বাহিনী, কি অদ্ভুত গোয়েন্দা সংস্থা। আপনার মাথার মধ্যে যদি ন্যূনতম কমন সেন্স থাকতো, আপনি আয়নাঘর বানাইতে পারতেন না। এইখানে তিনি বললেন যে গোটা বাহিনীকে, গোটা সেনাবাহিনীকে বলছেন যে এদের মাথায় কোনো ঘিলু নাই, ন্যূনতম কমন সেন্স নাই। বিদেশ থেকে কয়েকটা অস্ত্র নিয়ে আসে, ট্রেনিং নিয়ে আসে, সেই অস্ত্রটা মানুষের উপর চালায়। গোটা সেনাবাহিনীর মাথায় ঘিলু নাই, এটা পরিষ্কারভাবে তিনি বললেন। আর ডিজিএফআই হেডকোয়ার্টার উড়িয়ে দেবেন। আর এক দলের সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদ তো বললেন, যে ভাষায় বলেছেন আপনারা শুনেছেন। আর ফেব্রুয়ারির কথিত নির্বাচনের তারিখ বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এবং তারা দুজনই, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আব্দুল্লাহ বললেন লন্ডনে গিয়ে ডক্টর ইউনূস সেজদা করেছেন,
সেজদা করে সরকার বেচাকেনা করে দিয়ে আসছেন। এখন এই ইউনূসের নিয়োগকর্তা তো এই এনসিপি, এই ছাত্র আন্দোলনকারীরা। হঠাৎ কি হলো? একেবারেই সব রিভার্স হয়ে গেল। সম্পর্কের অবনতি এমন জায়গায় চলে গেছে যে এখন তাদের আর নাকি মুখ দেখা দেখি নাই। তাদের কথিত জুলাই ঘোষণায় নেতৃবৃন্দরা তারা কক্সবাজারে গিয়ে অবকাশ যাপনে চলে গেলেন। তাদের নাকি ভালো করে ইনভাইটও করা হয়নি। তারা এখন অভিযোগ করছেন যে আমরা করেছি আন্দোলন, ওই ঘোষণার মঞ্চে আমরা থাকবো, সেখানে কেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ? এবং একটু সূত্র জানায় তাদের নাকি 2 থেকে 3 জনাকে মাত্র নিমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে। ওরা বলছে যে আমরাই তো সব, আমরা এখন 2টা নিমন্ত্রণ পত্র নিয়ে যাব, আমরা ওখানে গেলামই না। অবকাশ যাপনে কক্সবাজারে চলে গেছে। রাখি বন্ধন ছিন্ন হয়ে গেছে। এখন মহাবিরহ 2 পক্ষের মধ্যে। আলটিমেটলি কি হতে যাচ্ছে? ডক্টর ইউনূস সম্পর্কে এই তরুণ ছাত্ররা বা যারা নতুন উদ্যোক্তা, তাদের ধারণা ছিল না। একাধিক ব্যক্তি বাংলাদেশের গণমাধ্যমে বলছেন, যারা কেউ আওয়ামী লীগ করেন না, যে ইউনূস নিজে লোভী, সে নিজেরটা ছাড়া কিছু বোঝে না। সাংবাদিক এম এ আজিজ, মঞ্জুর ইসলাম পান্না, মাসুদ কামাল, তৃতীয় মাত্রা জিল্লুর রহমান, আরো অনেকে পরিষ্কারভাবে বলছেন যে এই ব্যক্তি নিজেরটা ছাড়া কোনো কিছু বোঝেন নাই। কিভাবে? নিজের উপরে যে দুর্নীতির মামলা ছিল, মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছেন। 666 কোটি টাকা ট্যাক্স পাবে সরকার, সেই ট্যাক্স নিজে মওকুফ করেছেন। তার প্রতিষ্ঠান আগামীতে 5 বছর ট্যাক্স দেওয়া লাগবে না, সে ব্যবস্থা করে নিয়েছেন। নিজের গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন, ডিজিটাল ওয়ালেট নিয়েছেন, এবং গ্রামীণ ব্যাংকের রাষ্ট্রের মালিকানার অংশটা কমিয়ে নিরঙ্কুশভাবে নিজের জায়গায় নিয়েছেন। আপন ভাতিজাকে ডেপুটি প্রেস সেক্রেটারি করেছেন। লামিয়া মোর্শেদ তার সঙ্গে কাজ করতো, তাকে এনে সচিবের পদমর্যাদায় বসিয়েছেন। স্বাস্থ্য উপদেষ্টা করেছেন। আমেরিকার সঙ্গে সম্পৃক্ত উনি, আমেরিকা যারা বসবাস করে ওখানকার নাগরিক, তাদের ওখান থেকে অনেকে নিয়ে এসে বিভিন্ন দায়িত্ব দিয়ে বসিয়েছেন। এমনকি কনস্টিটিউশন পারমিট করে না এমন সকল জায়গায় তিনি বসিয়েছেন। নিজের সব কাজ সিদ্ধি হয়ে গেছে। এখন উনি ওনার নিয়োগকর্তা, যাদের নিয়ে গর্ব করে বলতেন আমি কতদিন থাকবো এটা আমার নিয়োগকর্তারা জানে, যারা আমাকে নিয়োগ দিয়েছে। এখন নিয়োগকর্তারা বলছেন উনি বেঈমান, উনি গাদ্দার, উনি মুনাফেক। এই 3টি শব্দ তারা বিভিন্ন বক্তৃতায় ব্যবহার করছেন। আমি সময়ের সংক্ষিপ্ততার জন্য সেই ভিডিওগুলো শোনালাম না। তারা বলছেন যে এই ইউনূস গাদ্দার, এ বেঈমান, এ বিশ্বাসঘাতক। এই কথাগুলো শেখ হাসিনা অনেক আগে বলেছিল যে এ লোভী, এ নিজেরটা ছাড়া কিছু বোঝে নাই। তখন এরা মনে করছে সপ্ত আসমান থেকে নেমে আসছে, অন্য গ্রহ থেকে নেমে আসছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। কি সুন্দর হাসে, কথা বলে, কি সুন্দর অর্ডিনারি পোশাক পরে, কি নির্মোহ। এখন বোঝা গেছে নির্মোহ কি। আন্তঃকন্দল এমন জায়গায় গেছে যে ইউনূসের একজন অ্যাডভাইজার সৈয়দ রেজওয়ানা, তিনি বলছেন যে এনসিপি কি বললো না বলতে কিছু যায় আসে না, ইলেকশন হবে। 1 সপ্তাহ আগেও কি এনসিপি সম্পর্কে এই ভাষায় কথা বলা যেত? ইউনূসের প্রেস সেক্রেটারি তিনি বলছেন যে নির্বাচন হবেই। এই ঔদ্ধত্য কি দেখাতে পারত কদিন আগেও? নিয়োগকর্তাদের ইচ্ছার বিরুদ্ধে কথা বলছে। অন্যদিকে এই নিয়োগকর্তাদের কেউ কেউ কি জঘন্য ভাষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামের সঙ্গে একটা ফিমেল জেন্ডার যুক্ত করে জঘন্য ভাষায় গালিগালাজ করছেন। এমনকি বেগম খালেদা জিয়ার সম্পর্কে, এমনকি মিছিল দিয়ে বলছেন চাঁদা আদায় হয় পল্টনে, চলে যায় লন্ডনে। আর ডক্টর জনাব তারেক রহমানের নামের পিছনে খুবই আপত্তিকর একটা শব্দ ব্যবহার করে স্লোগান দিয়েছেন। বলেছেন সারা বাংলাদেশ তারা দখল করতেছে, গরুরহাট, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, এ দখলবাজ, এদের ক্ষমতা আসতে দেওয়া হবে না। এমনকি মিটফোর্ডে পাথর দিয়ে একজনকে নির্মমভাবে চাঁদা না দেওয়ার দায়ে মেরে ফেলার ঘটনা উল্লেখ করে তারা বলছেন যে আমরা এক পক্ষকে তাড়িয়েছি আর একজনকে ক্ষমতা আনার জন্য না। যে ভাষায় ঢাকা ইউনিভার্সিটিতে ফিমেল একটা মেল অর্গান উল্লেখ করে যে স্লোগান বিএনপির বিরুদ্ধে দিয়েছে, আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কখনো এমন শব্দ দিয়ে কোনো স্লোগান হয়েছে। একই ভাষায় জামাত ইসলামী ও বিএনপিকে গালিগালাজ করেছে অশ্লীল অশ্রাব্য ভাষায়, এবং বলা হয়েছে সারা দেশ লুটপাট করছে যারা, তারা ক্ষমতায় আসবে এটা যেন তারা না ভাবে। এভাবে এনসিপি, জামাত, বিএনপি পরস্পরকে শালীনতা শিষ্টাচার বহির্ভূত ভাষায় গালিগালাজ করেছেন, যেটা বাংলাদেশে দীর্ঘদিন বিরোধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এরাও বোধহয় কেউ কোনোদিন এই ভাষা ব্যবহার করে কোন রাজনৈতিক নেতাদেরকে, প্রতিপক্ষকে কোনোভাবে গালিগালাজ করেনি। আর সারা দেশে যাতে বিএনপির ইমেজ সংকট চরম হয় সেজন্য জামাত ইসলামী মোটামুটি বিএনপিকে চাঁদাবাজের দল
বাজারঘাট দখল করা, বাড়ি দখল করা, মাছের গেট দখল করা, টেম্পো স্ট্যান্ড দখল করা, এই দখলবাজ হিসাবে মোটামুটি তাদেরকে বিভিন্ন জায়গায় জেনারেলাইজ করে ফেলছে। আবার বিএনপি বিষয় বলছেন যারা ৭১ অপরাধ করেছে, যুদ্ধ অপরাধী, যারা ৭১ বাংলাদেশ চায় নাই, তারাই দেশে ক্ষমতা আসতে পারবে না। আর মধ্যবর্তী থাকায় থেকে এই এনসিপি দুই গ্রুপকে নানা কথা বলছেন। এনসিপির মাহফুজ আলম, যাকে সক্রেটিস বলা হয়, তিনি তো বলছেন যে ৭১ সালের দায় যাদের কাঁধে রয়েছে তারা নতুন করে কোনো কিছু চিন্তা করতে পারবে না। আবার জামাতের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ তাহের, তিনি বিএনপির এক নেতাকে পরিষ্কারভাবে বলছেন যে এনসিপির প্রধান যিনি, ও তো আমাদের তৈরি, আমরা ওকে গ্রোন আপ করেছি। নাহিদ ইসলামের কথা বলেছেন। তাহলে এনসিপি তাদের তৈরি। আবার তিনি বিবিসির সঙ্গে ইন্টারভিউ দিয়ে বলেছেন এই আন্দোলন আমরাই করেছি, নেপথ্যে আমরা ছিলাম, কিন্তু আমাদের নাম বাইরে আসলে সমস্যা হবে, এই জন্য আমরা বেনামিতে অন্যদের দিয়ে, কেউ ছাত্রলীগের আশ্রয়, কেউ নূরের ছাত্র সংগঠনের আশ্রয়, বিভিন্ন ভাগে থেকে আমরা কাজ করেছি। এটা বিবিসির কাছে তিনি বলছেন। ওই সময় কিন্তু শেখ হাসিনা বলছিলেন এটা কোঠার আন্দোলন না, আসল আন্দোলন ক্ষমতা দখল করা, এবং এর নেপথ্যে জামাত, শিবির, বিএনপি। এখন কিন্তু তারা নিজেরা স্বীকার করতেছেন। একইভাবে এনসিপির আব্দুল হান্নান মাসুদ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, তারা প্রকাশ্যে বলছেন আমাদের টার্গেট ছিল সরকার উচ্ছেদের ৫ তারিখ যদি সরকার পড়ে না যেত আমরা অস্ত্র তুলে নিতাম। তাহলে তাদের আসল টার্গেট ছিল সরকার পতনের আন্দোলন, এবং তাদের সেই অস্ত্র ছিল অস্ত্র তুলে নিতাম বললে তাদের হাতে তো নিশ্চয় অস্ত্র ছিল না, তুলতো কোন জায়গা থেকে? এভাবেই তারা স্বীকার করতেছে সবখানে যে আমরা যদি মেট্রোলে আগুন না দিতাম, পদ্মা সেতুতে আগুন না দিতাম, আমরা যদি পুলিশ মেরে না ফেলতাম, তাহলে কি আন্দোলন গতি পেত? এইসব হতো? তাহলে মানুষ মারা, পুলিশ মারা, দেশের ভিতর নৈরাজ্য সৃষ্টি করা, ভাঙচুর করা, ক্ষমতা দখলের জন্য অস্ত্রের প্রস্তুতি নেওয়া। এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়া একথা বলছেন যে নাহিদ ভাই ভিডিওতে বার্তা তৈরি করে রেখেছিল যে আমরা অস্ত্র তুলে নেব যখন, তখন এই ভিডিও বার্তা চতুর্দিকে ছড়িয়ে যাবে। তাহলে শেখ হাসিনা যেগুলো বলেছিলেন সেইগুলো এখন তারা স্বীকার করতেছে। আর ডক্টর ইউনূস এইটার সঙ্গে যে জড়িত, এটা শেখ হাসিনা বারবার বললেও অনেকে তখন বলছেন না, ক্ষমতায় থাকার জন্য অহেতুকভাবে ইউনূসকে অভিযুক্ত করছেন। ক্লিনটন ফাউন্ডেশনে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সামনে বলছেন নাথিং ওয়াজ হ্যাপেন্ড সাডেনলি, ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইনড, অর্থাৎ সুপরিকল্পিতভাবে এগুলো ঘটানো হয়েছে। আবার ইউনূসের যে সিপাহসালাররা, তারা প্রকাশ্যে বলছেন আমরা মেসে থাকতাম, বিভিন্ন জায়গা থাকতাম, আমরা দীর্ঘদিন যাবত এই পরিকল্পনা করতেছি। অর্থাৎ এই কোটা বিরুদ্ধে আন্দোলনে একটা ইস্যু ছিল, এবং এটা সরকার মেনে নিলে বিকল্প কি করা যেত সেটাও তাদের মাথার ভিতরে ছিল। এইরকম ভাবে একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদের জন্য যে মেটিকুলাস ডিজাইন, যেটা শেখ হাসিনা বলতেন, ইউনূস সেটাকে এডমিট করেছেন। এই প্রক্রিয়ার ভিতর থেকে যারা কাজ করেছেন, এখন তাদের স্বার্থের সংঘাত। নতুন নতুন বাচ্চা ছেলেরা উপদেষ্টা হয়েছে, অর্থকড়ি স্বাদ পেয়েছে। কেউ তার নিজের এলাকায় বাবাকে দিয়ে সন্ত্রাস, নাহিদ ইসলাম তার বাবাকে দিয়ে অফিস খোলা, কেউ বলছেন মাহফুজের টাকা অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছে। আসিফ নজরুল সম্পর্কে অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস সাহেব বলছেন ১০০ কোটি টাকা তিনি আমেরিকায় নিয়েছেন। তিনি চ্যালেঞ্জ করে বলছেন যে কোথায় কিভাবে টাকা নেওয়া হয়েছে সব আমি জানি। এরকম ভাবে থলের বিড়াল সব এড়িয়ে আসা শুরু হয়েছে, অথচ এরা সবাই কিন্তু এক কাতারে ছিল। গতকাল একজন প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট ফ্রান্স থেকে বলেছেন সার্ভে যে রিপোর্ট আসছে এতে বিএনপি, জামাত, এনসিপি কারোই ক্ষমতা আসার মতো অবস্থা নাই, নতুন কাউকে নিয়ে আসতে হবে। তিনি তার অ্যাসেসমেন্টে বুঝেছেন যে এদের কারো এখন ইমেজ ভালো না। ভেরি রিসেন্টলি যে সার্ভে হয়েছে, সেই সার্ভেতে এর পূর্বে যে সার্ভে একই প্রতিষ্ঠান করেছিল তার থেকে অবনতি হয়েছে বিএনপি, জামাত এবং এনসিপির। এনসিপি একটু বেড়েছে, বিএনপি জামাতের অবস্থা খুবই নিচে নেমে আসছে। অর্থাৎ এই দুই সংগঠনের যে প্রচন্ডভাবে ইমেজ সংকট, মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, মানুষের প্রত্যাশা পূরণ হবে না এদের দ্বারা, এটা মানুষ বুঝেছে। সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাস এক প্রকার করছেন বিএনপি, আর জামাত করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান দখল করা, বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। ফলে দখলের যে একটা কম্পিটিশন হয়েছে। আর ইউনূসের পার্টির যারা, তারা করছেন টাকা দখল, তার টাকা নেওয়াটা। তিন প্রকারে তিন প্রতিষ্ঠানের লোকরা সারা বাংলাদেশে যে নৈরাজ্য, সন্ত্রাস, মবের সংস্কৃতি, বিচার বিভাগ দখল করা, প্রশাসন দখল করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ধ্বংস করে দেওয়া, প্রশাসনে তাদের ইচ্ছা অনুযায়ী সবকিছু হতে হবে এই ব্যবস্থা করা। এর ফলে মানুষ বুঝতে পেরেছে যে এদের দিয়ে বাংলাদেশে কিছুই হবে না। এই যে ইউনূসের অন্দরমহল যারা মিলে ইউনূসকে নিয়ে আসলো, শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরিয়ে দিল, আজকে স্বার্থের সংঘাতে
বিএনপি চায় দ্রুত ক্ষমতায় যেতে, তাতে যে সমঝোতা করতে হয় সেই সমঝোতা করে। এনসিপি মনে করে আমরা কেবল দল করলাম, এখন আমাদের কেউ চেনে না, গ্রামগঞ্জে যেতে হবে, পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব নিয়ে যাওয়ার পরে গোপালগঞ্জ সহ কক্সবাজার, চিটাগাং, ময়মনসিংহ, গাজীপুরে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে। তারা একটু দাঁড়াবার পরে অতীতে সামরিক শাসকরা যেরকম ভাবে দল করছিল, এরশাদ, জিয়াউর রহমান, ওভাবে তারা হৃষ্টপুষ্ট হয়ে তারপরে তারা দল করবে, এরপর ইলেকশন করবে। জামাত মনে করে আমরাই তো সবকিছু করেছি, এখন ইসলামী দলগুলো নিয়ে আমরা বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করব, আমাদের সেই সময় দিতে হবে। বিএনপি মনে করে অনেকদিন ক্ষমতার বাইরে ছিলাম, এখন আর তড়িঘড়ি করতে হবে, দ্রুত একটা নির্বাচন দিক, তারেক রহমান প্রধানমন্ত্রী হোক, আমরা যারা দীর্ঘদিন রাস্তায় ছিলাম আমরা মন্ত্রী সহ বিভিন্ন সুযোগ সুবিধা নেই। এই স্বার্থের দ্বন্দ্বে, স্বার্থের সংঘাতের মাঝখানে ইউনূস দেখতেছে আমার কার জন্য উপযুক্ত। ইউনূস মনে করছে এই ছাত্ররা এগুলি হবে না, এরা এখন পুলিশ, র্যাব, আর্মি দিয়েও কোথাও যেতে পারে না, এদের হবে না। জামাতকে নিয়ে নানা রকম ট্যাগ আছে, এরাও পুরোপুরি পারবে বলে মনে হয় না। বিএনপির সঙ্গে সমঝোতা করি। বিএনপিও তার মনে করছে যে উনি বিদেশের সঙ্গে যদি কোনো চুক্তি করে থাকে, বাংলাদেশে বিদেশিদের বেস করতে দেবেন, সেন্ট মার্টিন ছেড়ে দেবেন, উনি আমাদের পোর্ট দখল করে নিয়ে যাবেন বিদেশিদের হাতে দিয়ে, উনি নিজের যে সুযোগ সুবিধা সেগুলো নেবেন, উনি যা নেয় নিক, আমাদের দ্রুত ক্ষমতায় যেতে হবে। আর ইউনূস মনে করছে আমার যা হবার হয়ে গেছে, কাজী এখন আর পিছনে তাকাবার দরকার নাই, যা শক্তি ইউনূসের দৃষ্টিতে বেশি, ইউনূস তার সঙ্গে সমঝোতা করেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আব্দুল্লাহর ভাষায় লন্ডনে এসে সেজদা করে সরকার বেঁচে দিয়ে গেছেন। অবশ্য দেশের আরেকটি মহল বলছে না, উনি তো দেশটাই বেঁচে দিয়েছেন। আনডিসক্লোজড যে চুক্তি উনার হয়েছে বড় একটি দেশের সঙ্গে, সেই চুক্তির মধ্যে উনি সবকিছু দিয়ে দিয়েছেন। তারেক রহমান এসে দেখবে অনেক কিছুই নাই, সিংহাসন থাকলেও সিংহাসনের আশপাশে পাইক প্রজার কেউ নাই। এভাবেই কিন্তু ইউনূসের অন্দর মহলে চলছে এটা। আবার কেউ কেউ বলছে না, এগুলো সাজানো নাটক, ইউনূস নির্বাচন দেবে না। এই এনসিপি জামাতকে দিয়ে বলবে এখনই নির্বাচনে পরিবেশ না, একটা হই হুল্লোড় করে একটা পরিবেশ নষ্ট করবে, তখন বলবে আমি তো দিতে চেয়েছিলাম, এই অস্থির অবস্থায় কিভাবে আমি ইলেকশনটা দেবো। ফলে এভাবে তিনি আরো কিছুদিন ক্ষমতায় থেকে তার যে দেশের এবং দেশের বাইরের যে প্রভু, তাদের যে প্রত্যাশা আছে, সে চাওয়া পাওয়া আছে, সেগুলোকে ফয়সালা করে দিয়ে নিজের এক্সিটটা কেমন দরকার হয় সেটাও নিবেন। আবার এনসিপির লোকজনে বলতেছেন রাষ্ট্রদ্রোহিতার দায়ে আমাদের মৃত্যুদণ্ড হবে, আমাদের লিগ্যাল প্রোটেকশনের ব্যবস্থা না করে উনি কোথায় যাবেন, ওনাকে আমরা যেতেই দেব না। এখন এই যে ছেলেরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, সন্ত্রাস, নৈরাজ্য করেছে, সংবিধান ভঙ্গ করেছে, তারা এখন আতঙ্কিত, সংবিধান লঙ্ঘনের দায়ে আমাদের তো মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারে। এজন্য তারা বক্তৃতায় বিবৃতিতে বলতেছে আমাদের লিগ্যাল প্রোটেকশন না দিয়ে কোথায় যাবে, ওনারা যেতে দেব না। আবার আব্দুল হান্নান মাসুদ তো বলছেন যে প্রয়োজন ওনার বিরুদ্ধে রাস্তায় না। উনি কি মনে করেছেন এই আন্তকন্দলের মধ্য থেকে উদ্বেগ উৎকণ্ঠার বাংলাদেশ অর্থনীতিতে, উন্নয়নে, সব কিছুতে, আইন শৃঙ্খলায়, বিচার ব্যবস্থায় ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। দেবপ্রিয় ভট্টাচার্যের ভাষায় বিশ্বব্যাংক বলছে 28 লক্ষ মানুষ বেকার হয়েছে, 149টা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। জিডিপির হার ছিল শেখ হাসিনার আমলে 7 পয়েন্ট প্লাস, সেটা এখন বিশ্বব্যাংকের ধারণা 3-এ নেমে আসবে। বাংলাদেশটাকে 12টা বাজিয়ে দিয়েছেন। ইউনূসের রাজমহলের অন্দরমহলের আগুন বোধ হয় পাকিস্তানিরা একেবারে ভয়ঙ্কর আকার ধারণ করলো, যে কোনো কিছু তো আর ঠেকানো যাবে না। সেই সময় তাদের সহযোগী বিশ্বের একটা প্রভাবশালী রাষ্ট্র আমেরিকা তাদের সাহায্য নিয়ে বিভিন্নভাবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে ঠেকাবার চেষ্টা করলো। বঙ্গবন্ধুর অশরীরী উপস্থিতি এবং তিনি যে দূরদৃষ্টি নিয়ে যে নির্দেশনা দিয়ে গেছিলেন যে আমি যদি আর হুকুম দেবার নাও পারি, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, গ্রামে মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলো। একটা পর্যায়ে তিনি বললেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কনক্লুড করলেন এই কথা বলে, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই যে তিনি সমস্ত ভবিষ্যৎ পরিকল্পনা দিয়ে দিলেন, তার ভিত্তিতে মুক্তিযুদ্ধ আমরা 16 ডিসেম্বর দেশটা স্বাধীন হলো। সেই স্বাধীনতাটা যারা হেরে গেছিল তারা মেনে নিতে পারেনি। অনেকে বলে পাকিস্তানিরা হেরে গেছে, আমি এখানে একটু দ্বিমত করি। আসলে পাকিস্তানিরাই শুধু হারে নেই, তাদের বাংলাদেশীয় দোসর, তাদের বড় বড় রাষ্ট্র যারা তাদের সাহায্য করত, যারা স্প্লিট পাঠিয়েছিল, তারাও কিন্তু হেরে গেছিল। ওই যে পরাজয়, ওই পরাজয়টা ওরা মেনে নিতে পারেনি। এবং এরা সম্মিলিতভাবে বাংলাদেশের ভিতরে ঘাপটি মেরে থাকা মানুষরা, পরাজিত পাকিস্তান এবং পরাজিত পাকিস্তানের যারা পৃষ্ঠপোষক, তারা সম্মিলিতভাবে চেষ্টায় রয়েছে, আরে শেখ মুজিব তুমি আমাদের 71-এ হারিয়ে দিলা,
তোমাকে কিভাবে হারাতে হয় সেটা আমরা চেষ্টা করব। সেই চেষ্টার অংশ হিসাবে তারা যখন উদ্যোগ নেয়, তখন বঙ্গবন্ধু জোট নিরপেক্ষ সম্মেলনে গেলেন। জোট নিরপেক্ষ সম্মেলনে গিয়ে তিনি একটা বড় ধরনের সাহসী কথা বললেন, যা এ দেশের মতো ছোট্ট একটা দেশের রাষ্ট্রনায়িকা বলা সঙ্গত কিনা এটা নিয়ে অনেকের প্রশ্ন। তিনি বলছিলেন, বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত, শোষক এবং শোষিত। আমি শোষিতের পক্ষে। তারপরে তাকে কিছু বিশ্ব নেতারা বললেন যে তুমি ছোট্ট একটা দেশ, নতুন স্বাধীন হয়েছে, তোমরা গরিব দেশ, এমন কথা বললা, তোমার প্রতি তো একটা বুলেট আজকের থেকে সাম্রাজ্যবাদের একটা বুলেট তোমাকে তাক করে ফিরবে। তখন তিনি বলছিলেন, আমার অবস্থা যদি চিলির আলেন্দ্রের মতো হয়, আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না। সত্যি সত্যি কিন্তু সাম্রাজ্যবাদ এবং তাদের সহযোগীদের দ্বারা 1975 সনের 15 আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে মারা গেলেন। এইখানে খুব ইন্টারেস্টিং, তারা ধরে নিল যে বঙ্গবন্ধুকে সপরিবারে মেরেছি, তার আত্মীয় স্বজন মেরেছি, 4 নভেম্বর জেলখানায় তার বিশ্বস্ত 4 সিপাহ সালারকে মেরেছি, ফলে আমাদের পরাজয় এর প্রতিশোধ হয়ে গেছে, আমরা এখন সাকসেসফুল। কিন্তু এটা একটা ভুল ধারণা ছিল, কারণ বঙ্গবন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন একটা অবিনাশী সত্তা, একটা অবিনাশী সত্তা। তিনি হয়ে গেছিলেন একটা দর্শন, একটা ফিলোসফি। তিনি হয়ে গেছিলেন বাঙালির একটা বিমূর্ত প্রতীক। তিনি হয়ে গেছিলেন বাঙালির অনুভূতির শীর্ষ শিখরে থাকা একটি আদর্শ, একটা আইডিওলজি। তিনি হয়ে গেছিলেন বিশ্বের নির্যাতিত নিষ্পেষিত মানুষের মুক্তি অন্বেষার চলার পথের পাথেও। ফলে ফিজিক্যাল বঙ্গবন্ধু না থাকলেও তার যে আদর্শ, যেটাকে নানাভাবে কেউ বলে মুজিববাদ, কেউ বলে মুজিবের দেখানো পথ, নানাভাবে, ওইটা তো আর বিনাশ হয় নাই। পরে ওরা যখন দেখলেন যে তাকে মেরে ফেলার পরে এটা শেষ হয় না, তার কন্যা শেখ হাসিনা 1981 সনের 17 মে দেশে ফেরার পরে তিনি যখন আবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসলেন, যুদ্ধ অপরাধীদের বিচার করলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার করলেন, বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার করলেন, জেলখানার জাতীয় 4 নেতা হত্যাকারীদের বিচার করলেন, দেশের ভিতর যারা বড় বড় অপরাধ করেছিল তাদের বিচার করলেন, দাম্ভিকতাকে যখন চূর্ণ করে দিলেন, তখন ওরা বুঝলো যে এ শেখ মুজিব তো মরে নাই। এই শেখ মুজিব কখনো আদর্শের নামে আসে, কখনো তার প্রতিচ্ছবি হিসাবে শেখ হাসিনা হিসাবে আসে। কাজে এই শেখ মুজিব এখন অন্ধকারে ওদের তাড়া করে ফেলে। যখন 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করলো, তখন ওরা ধরে নিল যে এবার বোধহয় সাকসেসফুল। এর আগে 2004 সালের 21 আগস্ট চেষ্টা করে যখন দেখলো যে সৃষ্টিকর্তা শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখছে, এখন ওরা অন্ধকারেও শেখ মুজিবের ছায়া দেখে, যেখানে যায় সেখানে শেখ মুজিবের ছায়া। আর এই বছর সবচেয়ে খারাপ ওদের জন্য, আওয়ামী লীগ দেশের ভিতরে নাই, আওয়ামী লীগের প্রায় 3.5 লাখ লোক জেলখানায়, 110 জন এমপি জেলখানায়, 38 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, উপদেষ্টারা জেলখানায়, অনেক নেতারা দেশের বাইরে। ওরা ধরে নিয়েছিল যে শেষ হয়ে গেছে। 15 আগস্ট যখন আসলো, তখন দেখে শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, নারী, আলেম সবাই 32 নম্বরের দিকে ভয়ঙ্কর স্রোত নেমে গেছে। পিরোজপুরের নাজিরপুরের অলিউল্লাহ মাওলানা স্ত্রী পুত্র নিয়ে গেছে। ঝিনাইদার ঘোড়াশাল গ্রামের রিক্সা চালক আজিজুর রহমান চলে গেছে। 71 সালে স্বামী হারানো গর্ভবতী এক মা, পরে আর বিয়ে করেন নাই, 71-এ তার স্বামীকে মেরে ফেলেছিল, তিনি গেছেন। এক নারী হাতে ফুল নিয়ে চলে গেছেন, অন্য 2 নারী চলে গেছেন। এক মুক্তিযোদ্ধা তার বুকের উপরে কালো ব্যাজ নিয়ে চলে গেছেন। এবং শিল্পী, সাহিত্যিক, সেলিব্রিটিরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাচ্ছে। তখন এরা চিন্তা করলো, এ বঙ্গবন্ধু তো সর্বত্র বিরাজমান। ওই যে সনাতন ধর্ম বলে না, দেবতার উদ্দেশ্যে বলে দেবতা সর্বত্র বিরাজমান, আমাদের ধর্ম বলে যে আল্লাহ রব্বুল আলামিন সবখানি বিরাজমান, তিনি সবকিছু দেখছেন। ওরা দেখলো বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি বিরাজমান সর্বত্র, একে মারা যায়নি। এখন যেদিকে তাকায় সেদিকে দেখে শেখ মুজিব। যখন ছাত্ররা আন্দোলন করে এর ভিতরে আওয়ামী লীগ, যখন শ্রমিকরা দাবি জানায় তখন বলে এর ভিতরে আওয়ামী লীগ, যখন সাংবাদিকরা তাদের ম্যানিফেস্টো দেয় তখন বলে এর ভিতরে আওয়ামী লীগ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন দাবি জানায় বলে আওয়ামী লীগ, কলকারখানার মালিকরা যখন বলে যে আমাদের এই দাবি মানতে হবে তখন বলে এর ভিতরে আওয়ামী লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন আন্দোলন করে বলে ওর ভিতরে আওয়ামী লীগ আছে। এখন সব কিছুর ভিতরে আওয়ামী লীগ দেখছে। ফলে শেখ মুজিব হয়ে দাঁড়িয়েছে ন্যায়সঙ্গত আন্দোলনের যেখানে যা সেটাই হয়ে দাঁড়িয়েছে শেখ মুজিব, কারণ শেখ মুজিব একটি আদর্শে পরিণত হয়েছে। এজন্য যারা 71-এর পরাজিত শক্তি, যারা সাম্প্রদায়িক শক্তি, যারা অসাম্প্রদায়িক বাংলাদেশের বিপক্ষের শক্তি, যারা মবের রাজত্ব কায়েম করার শক্তি, এরা বঙ্গবন্ধুকে ভয় পাচ্ছে। যেদিকে তাকায় সেদিকে বঙ্গবন্ধু। ওই যে রবীন্দ্রনাথের একটা উপন্যাসের একটা অংশ আছে যে শেষ পর্যন্ত চতুর্দিকে তাকিয়ে যখন ভাবে যে এটা ঝুট, বিলকুল ঝুট, কিন্তু আবার যখন তাকায় তখন দেখে না এখানে কিছু লড়াচড়া করছে। এরা বঙ্গবন্ধুকে সারা বাংলাদেশে দেখে, লাল সবুজের পতাকাটা যখন দেখে তখন দেখে এটা তো শেখ মুজিব করে দিয়ে গেছে। যখন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জাতীয় সঙ্গীত গায় বলে এটা তো শেখ মুজিব করে দিয়ে গেছে। যখন বলে মুক্তিযুদ্ধের চেতনা বলে আর সর্বনাশ, এটা তো শেখ মুজিব করে দিয়ে গেছে। যখন বাংলাদেশের সংবিধানের কথা ওঠে বলে এটা তো শেখ মুজিব করে দিয়ে গেছে। যখন বলে সাম্প্রদায়িকতা চলবে না বলে এটা তো শেখ মুজিব করে দিয়ে গেছে।
এখন যেখানে তাকায় সেখানেই শেখ মুজিব। বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের পতাকা, অসাম্প্রদায়িকতা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, ধনী দরিদ্রের বৈষম্য দূর করা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, অন্যায়ের বিরুদ্ধে বিচার করা, সব কানি ওরা শেখ মুজিব দেখে। এই জন্য অশরীরী শেখ মুজিবকেও ওরা এখন প্রচন্ড ভয় পায়, কারণ শেখ মুজিব একটা সত্তায় পরিণত হয়েছে। কবি কাঙ্গালনাথের ভাষায় বলবো, তিনি বলছিলেন, শেখ মুজিব তোমার বিনাশ নাই, কেননা তুমি অদ্বিতীয়। এই জন্যই অদ্বিতীয় শেখ মুজিব একটা ফিলোসফিতে পরিণত হয়ে গেছে, সে কারণেই ওরা শেখ মুজিবকে ভয় পায়। ধন্যবাদ রেজাল ভাই, আপনি অনেকগুলো তথ্য দিলেন, বিশেষ করে নতুন প্রজন্ম অনেক কিছুই জানতে পারবে। আরেকটা বিষয় আপনি যেটা বলছেন যে বর্তমান সময়ে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় আছে। এর মধ্যে মানুষের দারিদ্রতা কোন পর্যায়ে পৌঁছেছে। গতকালকে রাজশাহীতে একজন মানুষ, অভাবগ্রস্ত মানুষ নিজে আত্মহত্যা করেছেন, তার সাথে 2 সন্তান সহ 4জনই আত্মহত্যা করেছেন। এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা কি বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, আমরা আসলে দেশে বেরোতে অনেকেই বুঝতে পারতেছি না, কিন্তু গরিব অসহায় মানুষ, রিস্কা আল্লাহ ধরে, এদের অবস্থা তো খুবই খারাপ অবস্থা। এই বিষয়ে একটু বলেন প্লিজ। এখানে দেখুন, আপনার সঙ্গে আমি একটা ডিফারটা হলো এইরকম, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলছেন আপনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো নেই, থাকলে তো অবনতি। যে চরিত্রহীন, তার চরিত্র ভালো আর মন্দের কি আছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কেউ নাই। রাস্তাঘাটে যার যেখানে ইচ্ছে মারতেছে, মেরে ফেলতেছে, মামলা হবে না। জোর করে লুটপাট করতেছে, কিছুই করার নাই। বাড়ি দখল করতেছে, ফ্যাক্টরি দখল করতেছে, ব্যাংক দখল করতেছে, যার যা ইচ্ছা করতেছে। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না, আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই। তারপর ধরেন আপনি বিচার চাইবেন, কোথাও বিচার নাই। আদালতে যাবেন, সেখানে মবের শিকার হবেন। এমনকি বাংলাদেশের রাজনীতির বর্ণাঢ্য মানুষ রাশেদ খান মেনন, 90-এর কোঠায় বয়স, হাসানুল হক বীর মুক্তিযোদ্ধা, আমির হোসেন আমু জাতীয় নেতা, আনিসুল হক সাবেক মন্ত্রী, এরা কোর্ট অঙ্গনে ফিজিক্যালি অ্যাসল্ট হয়। সারা বিশ্বের খ্যাতিমান শিল্পী মমতাজ কোর্ট অঙ্গনে অ্যাসল্ট হয়। লয়ার এনগেজ করবেন, লয়ারদের জেলে পাঠাই দেয়। ফলে আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থা বলতে বাংলাদেশে কিছু নাই, এটা ক্লিয়ার করলাম। দ্বিতীয় হচ্ছে, ডক্টর ইউনূসের থিসিস আছে 3টা জিরো, তার ভিতর 2টা জিরো। একটা হচ্ছে নারীর ক্ষমতায়ন, আরেকটা হচ্ছে দরিদ্রকে তিনি জাদুঘরে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, তিনি জাদুঘরে পাঠিয়ে দিয়েছেন। এই ইউনূসের অত্যন্ত প্রিয় ভাজন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি বিশ্বব্যাংকের রেফারেন্স দিয়ে বলছেন যে বিশ্বব্যাংকের রিপোর্টে এই সরকার আসার পরে নতুন করে 28 লক্ষ মানুষ অতি দরিদ্র হয়েছে, এর ভিতরে 18 লক্ষ নারী। তাহলে ইউনূসের যে 2টা জিরো, একটা হলো নারীর ক্ষমতায়ন, নারী এখন নিঃস্ব হয়ে যাচ্ছে, 18 লক্ষ নতুন করে বেকার। আর দরিদ্রকে কারা তিনি জাদুঘরে পাঠাবেন, নতুন করে দরিদ্রের সংখ্যা 28 লক্ষ। আর রিক্সাওয়ালা থেকে শুরু করে মাছ বিক্রেতা, রাস্তার পাশে শাকসবজি বিক্রেতা, তারা এখন বলতেছে আমরা আর চলতে পারতেছি না। আর একটা বিষয় আছে, আমাদের ধর্মে বলে সুদ মুক্ত জীবন, দেনামুক্ত জীবন হচ্ছে মুক্ত জীবন, সেটাই হচ্ছে নাগরিকের অধিকার। ইউনূস বলছে সুদ পাওয়া অর্থাৎ লোন পাওয়া হচ্ছে মানুষের অধিকার। তার মানে তুই লোন নে, লোন নিয়ে তুই লোন বাধ্য হওয়া, তুই দেনার দায় পড়, তুই সুদ দিবি। এখন যে লোকটা মারা গেছে রাজশাহীতে, আপনি আর একটু খুঁজবেন, প্রথম আলোতে আসছে, ঋণের দায়গ্রস্ত। এই ইউনূস গ্রামে গ্রামে সবখানে ঋণ পৌঁছে দিয়েছে। এই ঋণের দায়গ্রস্ততায়, দারিদ্রতার কষাঘাতে কখন একটা মানুষের জীবন হচ্ছে তার সবচেয়ে ভালোবাসার জিনিস, তার জীবনের চেয়ে মূল্য কিছু নাই। তার সন্তানটা 13 বছর বয়স্ক একটা বাচ্চা, নাবালক শিশু, আত্মহত্যা করতে হয়েছে চিরকুট রেখে। কত অভাবে পড়লে, কত কষ্ট হলে, যে কষ্ট আর কোনো বিকল্প নাই, আত্মহত্যা করে। এইটা ইউনূস জামানায় যেটা হয়েছে, কম্পারেটিভ স্টাডি যদি করি, শেখ হাসিনার আমলে জিডিপির হার অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল 7 পয়েন্ট প্লাস, 8-এর কাছাকাছি। আমি তখন একনেকের মেম্বার ছিলাম, জাতীয় অর্থনীতি কমিটি নির্বাহী কাউন্সিলের আমি সদস্য ছিলাম। আর এখন বিশ্বব্যাংক বলছে বাংলাদেশের জিডিপির হার 3 পয়েন্ট আসতেছে। শেখ হাসিনার সময় ছিল 8-এর কাছাকাছি প্রবৃদ্ধি, আর ইউনূসের সময় নেমে সেটা এখন 3 পয়েন্টে চলে আসছে। এটা হল এক। বাংলাদেশের 149টা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কারণ বিদেশে কেউ চাহিদা নাই। 35% শুল্ক ইম্পোজ করছে আমেরিকা, যে আমেরিকা ইউনূসের প্রভু। এমন ভাবে ইম্পোজ করছে যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি এখন বন্ধ হওয়া ছাড়া উপায় নাই। আর ইন্ডাস্ট্রি থেকে ইউনূসের যারা অনুসারী, তারা যেভাবে চাঁদাবাজি করেন, তাতে শিল্প কলকারখানার মালিকদের উপায় নাই। এই যে হামিম গ্রুপের, আমাদের চ্যানেল 24 এবং সমকালের মালিক এবং একটা বড় গ্রুপের মালিক একে আজাদ বলছেন, 40 বছরের ইতিহাসে এত বিপন্ন অবস্থায় পড়িনি। শিল্প কলকারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব চরমভাবে বাড়তেছে, কৃষক থেকে শুরু করে শ্রমিক। গাজীপুরে বিশাল এখন ছিনতাইকারী, অনেকে ধরা পড়ার পরে বলতেছে কারখানা বন্ধ হয়ে গেছে, আমি খাবো কি করে, আমার ছিনতাই করা ছাড়া আমার উপায় নাই। মেয়েরা বলতেছে
আমার এখন দেহ ব্যবসায় নামা ছাড়া উপায় নাই, কারণ যারা এই গার্মেন্টসে কাজ করতো সেই মেয়ের এখন যাবে কোথায়? এই দেশটা কেমন একটা নরকের মতো জায়গায় নিয়ে গেছে ইউনূস। আর শেখ হাসিনার আমলে বেকারত্ব দূর করে তিনি যে জায়গায় নিয়ে গেছিলেন, 116টা খাতে তিনি সাহায্য দিতেন। এটাকে আমরা বলতাম সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, সামাজিক নিরাপত্তা বেষ্টনী। দরিদ্রকে টাকা দেওয়া হতো, বৃদ্ধকে টাকা দেওয়া হতো, প্রতিবন্ধীকে, স্বামী পরিত্যক্তাকে, ছাত্রকে, ছাত্রীকে, বিকলাঙ্গকে নানাভাবে, অর্থাৎ কোনো মানুষ যেন না খেয়ে না থাকে। আর এখন সেই সব খাত সব বন্ধ হয়ে গেছে। ফলে দেশটা এখন ধ্বংসের তো বটেই, একেবারে শেষ হওয়ার কিনারে গিয়ে পৌঁছেছে। এই পর্যায়ে এই সুদী মহাজন বাংলাদেশটাকে নিয়ে গেছেন, যে বাংলাদেশটাকে আপনি যে দেশে আছেন এই দেশ থেকে শুরু করে সবাই বলতো যে এই দেশটা হচ্ছে উন্নয়নের রোল মডেল। এই দেশের সাবেক প্রাইম মিনিস্টার ঋষি সুনাক তিনি বলছিলেন যে আমি দীর্ঘদিন আপনাকে অনুসরণ করি, আমার মেয়েরা আপনাকে অনুসরণ করে। কানাডার ফর্মার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো শেখ হাসিনার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে বলছিলেন আপনার কাছে এমন কি জাদু আছে যে বিপন্ন একটা রাষ্ট্রকে এখানে নিয়ে গেছেন। সেই শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাটাকে এই ইউনূস এখন ধ্বংসের শেষ সীমায় নিয়ে আসছে। জি হ্যাঁ রেজাউল করিম ভাই, আমরা আসলে দর্শকদের অনেক প্রশ্ন আছে। কিছু বিষয় হচ্ছে যে মানুষের মুক্তির উপায়টা কোথায়? অনেকেই ভাবছিলেন নির্বাচন দেওয়া হবে। আমরা দেখলাম ডক্টর ইউনূস সিঙ্গাপুরে গিয়ে সেখানে সাক্ষাৎকার বলছেন যে আমরা বিচার না করলে, বিচার এবং আমরা সংস্কার না হলে নির্বাচন দিয়ে আগের অবস্থায় ফিরে আসবে, মানে নির্বাচন হচ্ছে না। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে বিএনপির প্রতি মানুষে অনেক আশা ভরসা করেছিল যে বিএনপি হয়তো আবার যদি আসে হয়তো রাজনীতি পরিস্থিতি ঠিক হয়ে যেতে পারে, কিন্তু 32 নম্বরে যা ঘটালো, এবং আপনি দেখেছেন চাঁদাবাজি চলছে, পাশাপাশি সিলেটে আপনার যে পাথর, বুলাগঞ্জের পাথর যেভাবে লুটপাট করা হয়েছে, সেখানে বিএনপির থানার সভাপতি ছিলেন, কোম্পানিগঞ্জ থানার সভাপতি, তাকে বহিষ্কার করা হয়েছে। এই যে লুটপাটের রাজত্ব, মানুষের মুক্তির উপায়টা কি? কিভাবে মানুষ মুক্তি পেতে পারে? প্রথম কথাটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ইংল্যান্ড এসেছিলেন, আমরা খুব লজ্জা পাইছি। কারণ ইংল্যান্ড হচ্ছে গণতন্ত্রের একটা সূতিকাগার, বলা হয় গণতন্ত্রের সবচেয়ে সোশ্যাল ওয়েলফেয়ারের কান্ট্রি। সেই ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমার সে আমাদের এই ইউনূসকে বলছে তোমার সাথে আমি দেখাই করবো না। আরে ভাই, বাড়িতে অনাহুত ভাবে গেস্ট গেলেও তো মানুষ দেখা করে। ইউনূস সম্পর্কে হয়তো ইংল্যান্ডের এত খারাপ ধারণা যে ওর সাথে দেখাই করেনি। তারপরে চাটাম হাউসে বিবিসি তার একটা ইন্টারভিউ নিয়েছে। ইন্টারভিউতে বলছে আপনি ইলেকশন দিচ্ছেন না, কেয়ারটেকারের মেয়াদ তো 3 মাস, কেন দেরি করতেছেন? সে বলছে না না না, আমার সংস্কার করে যেতে হবে। তো সাংবাদিক যে লেডি, আমি ইন্টারভিউটা দেখেছি, উনি বললেন যে এটা তো করবে যারা নির্বাচিত সরকার, তাদের জন্য রাখছেন না কেন? উনি বললেন না না, ভোটারদের উপর নির্ভর করা যায় না, ভোটাররা টাকা পেলে এদিক দেয় ওদিক দেয়। ইউনূস ভোটারদের উপর বিশ্বাস করে না, তার মানে জনগণের যে ম্যান্ডেট এইটা উনি বিশ্বাস করে না। সেই কারণে উনি নির্লজ্জের মতো একটা ইন্টারন্যাশনাল মিডিয়ার ইন্টারভিউতে বলছে না না, ভোটাররা টাকা খেয়ে এদিক ওদিক করে। তা ভোটাররা টাকা খেয়ে এদিক ওদিক করে, বাবা তুমি ক্ষমতা আসছো কিভাবে? কথিত আছে তো ইউএসএইড, সরোজ ফান্ড, হিলারি ক্লিন্টনরা টাকা দিয়ে মেটিকুলাস ডিজাইন করে তোমাকে এখানে বসিয়েছে। কাজে ও জানে যে টাকা দিয়ে বসানো যায়, এই জন্য ভোটারদের উপরে রাস্তা নাই। ফলে ও ভোটারদের উপর নির্ভর করতে চায় না। আর আরেকটা তথ্য আছে, ভোট হলে তো ডক্টর ইউনূস কোন জায়গা থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবে বলে আমি মনে করি না, এটা আমার বিশ্বাস আর কি। ফলে চিন্তা করতেছে যে ভোট টোট দিলে তো আর আমি থাকতে পারবো না। ফলে আমাকে আরো কিছুদিন থেকে আমার এবং আমার গ্রামীণ সিন্ডিকেট এবং আমার যারা বিদেশি প্রভু তাদের পারপাস সার্ভ করতে হবে। কিরকম ভাবে? উনি ক্ষমতা এসেই রাষ্ট্রের 666 কোটি টাকা ট্যাক্স, এটা কিন্তু শেখ হাসিনার না, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের না, আপনার না, আমার না, এটা রাষ্ট্র পাবে। তা রাষ্ট্র পেলে ওই দেশের নাগরিক যারা প্রত্যেকেই পায় সেটা। সেই 666 কোটি টাকা ট্যাক্স যাতে দেওয়া না লাগে উনি হাইকোর্টে মামলা করছিল। হাইকোর্ট বলছে যে না, আমরা কাগজপত্র পর্যালোচনা করে দেখলাম এই ট্যাক্স তোমাকে দিতে হবে। হাইকোর্ট উনি হেরে গেছেন। সেই ট্যাক্সটা নিজের ট্যাক্স নিজে মওকুফ করছে, নিজের ট্যাক্স নিজে মওকুফ করে দিয়েছে। তারপর ওনার নামে 11টা মামলা ছিল, সেই মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছে। এরপর ওই ডিজিটাল ওয়ালেট, যেরকম ডিজিটাল কার্ড থাকে, ওই একটা ওয়ালেট পারমিশন বাংলাদেশে, এটা উনি নিজেরটা নিজে নিয়ে নিয়েছে। তারপর উনি নিজের নামে একটা বিশ্ববিদ্যালয় নিয়ে নিয়েছে। এরপর ওনার যত কোম্পানি আগামী 5 বছর ট্যাক্স দেওয়া লাগবে না, এই ব্যবস্থা করছেন। নট অনলি দ্যাট, গ্রামীণ ব্যাংকের মালিকানার বিশাল একটা অংশ ছিল রাষ্ট্রের, অর্থাৎ জনগণের, সেটাও কমাই ফেলছে। আর ওনার যত সুযোগ সুবিধা আছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব নিছে। এখন ওনার যা সুযোগ সুবিধা এটা নিছেন, কিন্তু ওনাকে যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন দেশে এবং দেশের বাইরে, দেশের ভিতরে ধরেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা চাঁদাবাজি করতেছে, হাসনাত আব্দুল্লাহরা, তারপর নাহিদ ইসলামরা, অন্যরা চাঁদাবাজি বিভিন্ন রকম দুর্বৃত্তপনা করতেছে। এটা আমার কথা না, তাদের এক নেত্রী উমামা ফাতেমা সেই বলছে যে এগুলা হেয়ার রোড, বেলি রোড অর্থাৎ মন্ত্রীপাড়া, সেখান থেকে এগুলো হইতেছে। এখন উনি চিন্তা করতেছে আমার দেশের ভিতর শীর্ষ সাগরের যারা, তারা তো ঠিকই করতেছে, বিদেশি যারা কথিত আছে তাদেরকে দেশের ভিতরে একটা বেস গাড়তে দিতে হবে, সেন্ট মার্টিন দিতে হবে, আমাদের পোর্ট দিতে হবে,
এখন তাদের সঙ্গে নাকি একটা আনডিসক্লোজড, মানে যেটা খোলা যাবে না এমন একটা সমঝোতা চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী তাদেরকে কি দেওয়ার চুক্তি আছে সেগুলো তো ওনার ফয়সালা করতে হবে। ফয়সালা না করলে তারা বলবে এটা তোর বসাইছি, তুই আমাকে কি করলি। এই জন্য উনি ইলেকশন উনি দেবেন না। উনি ইলেকশন না দিয়ে খেলা খেলবেন কিরকম, উনি বিএনপিকে বলবে আমি চুক্তি করেছি তারেক রহমানের সাথে ফেব্রুয়ারিতে নির্বাচন আমি দেবই দেবো। আবার ছাত্রদের দিয়ে বলাবে সংস্কার যদি বাস্তবায়ন না হয় তাহলে কিসের নির্বাচন। জামাত বলবে যে না এটা গুজগাছ হয় না, কিসের নির্বাচন, আমরা তো ইউনূসের বিরুদ্ধে নামবো। তখন উনি বলবেন এই দুই পক্ষের এই সহিংস অবস্থা, দেশের পরিস্থিতি অস্থিতিশীল, এই পরিস্থিতিতে ইলেকশন করা যায় না। তার মানে এটা অজুহাত তৈরির জন্য ব্যবস্থা করতেছেন। ফলে আপনি যে প্রশ্নটা করেছেন সেটার জবাব হচ্ছে এই অবৈধ ক্ষমতা দখলকারীকে সরাবার জন্য দেশের মানুষের ঐক্যবদ্ধ হতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে এনে গণতান্ত্রিক উপায়ে যারা নির্বাচিত হবেন তাদের দায়িত্বে সরকার দেওয়া সেই আন্দোলনে দেশবাসীকে শরিক হতে হবে। অন্যথায় এই অনির্বাচিত, অবৈধ, অসাংবিধানিক ইউনূস এবং তার শিল্পশালারা দেশের এবং দেশের বাইরের এরা লাভবান হবে। লাভবান দেশের মানুষ হবে না, দেশের উন্নয়ন হবে না। একটা বিষয়, যে বিষয়টা হচ্ছে যে এখন অনেকেই বলতেছেন, আমরা দেখলাম যে আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত উনি তারেক রহমানের সাথে এসে বৈঠক করে গেলেন লন্ডনে এসে, এবং আমরা দেখলাম বাংলাদেশে অনেকের সাথে উনি বৈঠক করছেন। সবচেয়ে অবাক বিষয় হচ্ছে আপনি দীর্ঘদিন যাবত আইন পেশায় আছেন, প্রধান বিচারপতি উনি কিভাবে রাষ্ট্রদূতের বাসায় গিয়ে সেই বৈঠক, এটা মনে হয় বাংলাদেশের ইতিহাসেই প্রথম ঘটলো। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি সুপ্রিম কোর্ট অঙ্গনের মানুষ, প্রায় 40 বছরের কাছাকাছি ল প্রফেশনে। ওই অঙ্গনের প্রতিটি বিচারকের প্রতি আমার গ্রেট রেসপেক্ট আছে। আমার চেয়ে অনেক জুনিয়র বা আমার চেয়ে প্রফেশনে অনেক পিছনে ছিল এমন লোকরাও বিচারক হলে তার প্রতি কিন্তু আমার সেলুট, সবসময় শ্রদ্ধা করি। এটা আমাদের ল প্রফেশনের ট্রেডিশন। সৈয়দ রিফাত আহমেদ তিনি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি। তার বাবা একজন বিখ্যাত আইনজীবী ছিলেন, তিনি একসময় কেয়ারটেকারের একজন অ্যাডভাইজার ছিলেন, ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ। তিনি জুডিশিয়ারির স্বার্থ রক্ষার জন্য দলমত নির্বিশেষে সকলকে নিয়ে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় থাকতেন। তার ছেলে এই রিফাত আহমেদ, এবং ভালো লেখাপড়া জানেন, আমি তার কাছ থেকে এটা আশা করিনি। আমাদের জুডিশিয়ারিতে এটা নতুন একটি অধ্যায় সৃষ্টি করলো। আমি শুধু বলবো এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। প্রধান বিচারপতির বাসায় আমেরিকার অ্যাম্বাসেডারের কাজ কি? তার কোনো বার্তা থাকলে তিনি সরকারকে দেবেন, তার কোনো বিষয় থাকলে কনসার্ন মিনিস্ট্রি আছে, ল মিনিস্ট্রি। এটা অনভিপ্রেত, এটা অনাকাঙ্ক্ষিত, এটা অযাচিত, এটা তাকে প্রশ্নবিদ্ধ করলো। তারপরে আমরা আরো কিছু বিষয় দেখতেছি যে বিশেষ করে আপনি জানেন 30 জন বিচারককে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আসলে বিচার ব্যবস্থা কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বলে মনে করছেন? বিচার বিভাগের যে স্বাধীনতার কথা সবাই মিলে আমরা বলি, সবসময় বিচার বিভাগের স্বাধীনতা, এই স্বাধীনতা এখন কোথায় আছে সেটাই প্রশ্ন উঠেছে। যে দেশের সাবেক প্রধান বিচারপতিকে মিথ্যা মামলায়, অর্থাৎ হত্যা চেষ্টা মামলায়, হত্যা মামলায় রিমান্ডে পাঠানো হয়, আর কোনো উদাহরণ লাগে না, একটি যথেষ্ট। যে প্রধান বিচারপতি 90 কোঠায় যার বয়স, সেই মানুষ বাসার থেকে বের হতে পারে না, শারীরিক অক্ষমতা, সেই মানুষটি মানুষ খুন করতে গেছে, এবং সেই মামলায় তিনি যে বিভাগের প্রধান ছিলেন, সেই বিভাগের একেবারে লোয়েস্ট টায়ারের একজন ম্যাজিস্ট্রেট তাকে 10 দিনের রিমান্ড দেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে। এটা একটা মেসেজ হয়ে যায় না আগামীতেও যারা আসবে তাদেরকে এইভাবে হেনস্থা হবে? অপরাধ কি? তিনি একটা মামলায় রায় দিয়েছিলেন, রায় যদি ভালো না হয়ে থাকে, তিনি তো একা দেন নাই, আরো বিচারকরা মিলে দিয়েছে। আর রায় যদি কেউ দিয়ে থাকে সেই রায় ভালো না লাগলে এককভাবে দেয় নাই, তাহলে তাকে হত্যা মামলা আসামি করা হবে। এটা পরিষ্কার হয়ে গেছে এই বিচার বিভাগ কিভাবে। কদিন আগে 18 জন বিচারককে সরকারি কর্মচারী বাধ্যতামূলক অবসর আইনের আওতায় অবসর দেওয়া হয়েছে। সাংবাদিক খালেদ মহিউদ্দিন প্রশ্ন তুলেছেন যে ওই আইনের 3 ধারায় লেখা আছে যে এই বাধ্যতামূলক অবসরে দেওয়ার বিধানটা বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 18 জনকে বিচারককে অবসরে দিয়ে দিলেন। আবার সুপ্রিম কোর্টের অত্যন্ত ভালো 2 জন বিচারপতিকে অপসারণ করে ফেললেন, বাধ্য করে 4 জনকে রিজাইন দিতে হয়েছে। প্রায় 15 জনকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। কোর্টের বিচারকদের ডিম ছুড়ে মারা হচ্ছে এবং প্রধান বিচারপতি তার কোনো প্রোটেকশন দিচ্ছেন না। বিচার কোর্টের ম্যাজিস্ট্রেট বলতেছে বাংলাদেশই তো এখন আইসিইউতে। তা সিটিং একজন লোয়ার টায়ারের বিচারক বলতেছে এই দেশটাই এখন আইসিইউতে। এরপর কি আর বলার অপেক্ষা রাখে বিচার বিভাগ কোথায় আছে? এই বিচার বিভাগ এখন সম্পূর্ণরূপে নির্বাহী বিভাগের অধীনে। আসিফ নজরুল আইন উপদেষ্টা, যদিও আইনে আমাদের সংবিধানে আইন উপদেষ্টা নামে কোনো পদই নেই। তিনি ডিক্লেয়ার করেন সমস্ত জেলায় যে আওয়ামী ঘরানার অথবা এই জাতীয় কাউকে জামিন দেওয়া যাবে না। হাইকোর্টে আসলেও
হাইকোর্ট জামিন দিলে অ্যাপিল ডিভিশনে গিয়ে সেটা আটকাই দেয়। গোটা বিচার ব্যবস্থাটা এখন মবের রাজত্ব কায়েম হয়ে গেছে। কারণ যে দেশে মব এসে বলে প্রধান বিচারপতিকে রিজাইন করতে হবে, অন্যান্য বিচারপতিদের রিজাইন করতে হবে, না হলে তাদের উপর হামলা করবো, সুপ্রিম কোর্টে আগুন দেবো, তাদের বাসায় হামলা করব, জীবন বাঁচাবার জন্য যে দেশের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা রিজাইন দিতে বাধ্য হয়, সেই দেশে বিচার বিভাগ কোথায় আছে আপনি বুঝতে পারেন না। হাইকোর্ট বিভাগ থেকে ডাইরেক্ট একজন বিচারক এনে একসঙ্গে প্রধান বিচারপতি করে দেওয়া হয়। এভাবেই বিচার বিভাগ বর্তমানে চলছে। কাজে এটা নিয়ে আর কি বলবো, পরিষ্কার এটা। জি রেজাউল ভাই, আরো কিছু প্রশ্ন আমরা দর্শকরা করতেছি। একটা প্রশ্ন বারবার মানে দর্শকরা করছেন, বিশেষ করে বিএনপি গতকালকে বা গত পরশু যে ঘটনাটা ঘটল, মানে 32 নম্বরের সামনে মিছিল মিটিং এবং স্লোগান কি ছিল, তারেক ভাই আমরা 32 নম্বর দখল করলাম, এই স্লোগানগুলো। এতে করে বাংলাদেশের রাজনীতিতে যে মেসেজটা যাচ্ছে, আমাদের একটা কম্পিটিশন হয়ে গেছে গত 15 আগস্ট 14 আগস্ট রাত থেকে, যে কারা 32 নম্বরে কাদের অবস্থান বেশি দেখাতে পারবে, জামাত শিবির না এনসিপি না বিএনপি, এবং বিএনপি তাদের অবস্থান দেখালো। এতে করে বাংলাদেশের রাজনীতিতে আগামী দিন এমন তো হতে পারে অন্য একটা দল যে ক্ষমতা আসবে, আওয়ামী লীগও আসে, যে জিয়ার মাজার ভেঙে দেবো, তাহলে কি বিএনপি কি বলবে? এই একটা রাজনীতিতে একটা আমরা মনে করছিলাম যে এই মুহূর্তে বিএনপি ও আওয়ামী লীগ ওই ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে একটা সময় হয়তো রাজপথে নামবে, অনেকেই বলছিলেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, বিএনপির এইটা অফিসিয়াল স্লোগান কিনা আমি জানি না, স্লোগানটা ছিল তারেক জিয়া কথা দিলাম 32 নম্বরের দখল নিলাম, এবং হ্যান্ড মাইক্রোফোন এনে ঘোষণা দিয়ে বলতেছে। এখন আপনাকে একটু পিছনে যেতে হবে। ধরেন 1969 সালের 20 ডিসেম্বর বঙ্গবন্ধুর কাছে একটা বার্তা আসলো যে পাকিস্তান থেকে আততায়ী পাঠানো হয়েছে, বঙ্গবন্ধুকে খুন করবে। তখন বঙ্গবন্ধু সিডনি সোবার নামক একজন অ্যাটাসি ছিল পূর্ব পাকিস্তানে, আমেরিকান যে অ্যাটাসি, তাকে জানালেন। তিনি 23 ডিসেম্বর 1969 এটা ওয়াশিংটন ডিসিকে জানালেন যে বাংলাদেশের একজন রাজনীতিবিদ, তার নাম শেখ মুজিবুর রহমান, তিনি বলছেন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে তিনি আন্দোলন করতেছে, তাকে মেরে ফেলতে পারে। রেজাল্ট কি হয়েছে আমরা জানি না। দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীনের সময় জিয়াউর রহমান একটা সেক্টরের দায়িত্বে ছিলেন, তার স্ত্রীকে পাঠানো হলো যে তিনি চলে আসুন ক্যান্টনমেন্ট ছেড়ে, তিনি আসলেন না। এবং যাকে পাঠানো হয়েছিল তিনি বিবৃতি দিয়ে বলছেন যে আমাকে জিয়াউর রহমান পাঠিয়েছিলেন, আমি ম্যাডাম জিয়াকে নিতে চেয়েছি, তিনি যাননি। 1972 সনে হঠাৎ করে মেজর ফারুক, তখন মেজর ফারুক আরো কিছু লোক আমেরিকান এম্বাসিতে গেল, তাদের সঙ্গে কথা বলতে যে আমরা অস্ত্র কিনতে চাই। কিন্তু আপনি বুঝবেন অস্ত্র কিনতে তো কোনো মেজর যেতে পারে না, অস্ত্র কিনলে সরকার প্রস্তাব দেবে। 1973 সনের 11 জুলাইতে কর্নেল ফারুক, কর্নেল রশিদ এরা আবার আমেরিকান হাই কমিশনে গেল, যে বললো যে আমরা অস্ত্র কিনতে চাই। তখন এরা কর্নেল হয় নাই, মেজর, ব্রিগেডিয়ার এরকম। সেখানে রেজাল্টটা কি হয়েছিল আমরা আজও জানিনি। এরপরে আসেন 1974 সালের 13ই মে এরা আবার গেল আমেরিকান হাই কমিশনে, যে বললো যে আমরা শেখ মুজিব সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই, তোমাদের সহযোগিতা চাই। রেজাল্ট কি হয়েছিল, তারা কি বলেছিল সেটা আমরা জানি না। 1975 সনের 20 মার্চ কর্নেল ফারুক এবং অন্যান্যরা জিয়াউর রহমান এবং আমেরিকান হাই কমিশনের আর এক ব্যক্তির সঙ্গে একটা বৈঠক করলেন। সিআইএর যে চিফ স্টেশন ম্যানেজার ছিল, তার নাম ছিল চেরি, এই চেরির সঙ্গে বৈঠক করলেন। সেই বৈঠকটা ছিল অতি গোপন। পরবর্তীতে কর্নেল ফারুক এবং রশিদের স্টেটমেন্টে জানা যায় সেখানে তারা জিয়াউর রহমানকে জানিয়েছিলেন যে আমরা একটা মুভে যাচ্ছি, একটা মুভমেন্টে আমরা যাব, কে কিভাবে সাহায্য করবা সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারপর যখন 20 মার্চ দ্বিতীয় দফা তারা আবার জিয়াউর রহমানের সঙ্গে বসলেন, সেখানে বৈঠকে তথ্যপত্র বাইরে আসে নাই। কর্নেল রশিদের স্ত্রী জুবাইদা রশিদ তিনি আদালতে একটা স্টেটমেন্ট দিলেন। স্টেটমেন্ট দিয়ে বললেন যে ফারুক এবং রশিদ দুজনকে তার ভাইরা ভাই হতো, এদের দুজনের স্ত্রী আপন বোন। সেখানে জিয়াউর রহমান তাদের বাসায় আসতো, বাসায় আসতে বলে তোমরা ট্যাঙ্ক, বন্দুক এইসব নিয়ে চিন্তা ভাবনা করো, দেশটা নিয়ে কিছু ভাবতেছো না, এই সরকার তো পরিবর্তন দরকার, অর্থাৎ বঙ্গবন্ধুর পরিবর্তন দরকার। আরেকটা কথা বলতো, যদি পরিবর্তন করতে পারো আমাকে কিন্তু রাষ্ট্রপতি করবা। এটা কিন্তু আমার কথা না, কর্নেল রশিদের স্ত্রী জুবাইদা রশিদ আদালতে স্টেটমেন্ট দিয়ে বলছেন। এর সঙ্গে আরেকটা জিনিস যুক্ত করি, বিএনপির অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান। এই সাইফুর রহমানের সঙ্গে কর্নেল রশিদদের আত্মীয়তা ছিল, আবার জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগ ছিল। ওই বাসায় গিয়েও জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার পরে বারবার যে বলতেন ওই সাইফুর রহমানকে যে এই সেনাপ্রধান পরিবর্তন করে এরা আমাকে কেন বানাচ্ছে না, অর্থাৎ তৎকালীন যে সেনাপ্রধান তাকে পরিবর্তন করে ওনাকে কেন বানাচ্ছে না, শফিউল্লাহকে সরাইয়া। এটা আমার বক্তব্য না, ওনারা স্টেটমেন্ট দিয়েছেন। বঙ্গবন্ধুকে খুন করার আগে তারা যখন শেষ সাক্ষাৎ করলেন জিয়ার সঙ্গে, তখন জিয়া বললেন আমাকে এর ভিতর জড়াইও না, তোমরা যদি করতে পারো করে আসো। ইংরেজিতে বলেন গো অ্যাহেড, গো অ্যাহেডের বাংলা হয় এগিয়ে যাও। তার মানে একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে উচ্ছেদ করবে, উচ্ছেদ করতে যে খুন হতে পারে সেই কাজের খবর পাওয়ার পর ওনার দায়িত্ব ছিল তাদেরকে গ্রেপ্তার করা অথবা সরকারের ল এনফোর্সিং এজেন্সিকে জানানো যে একটা ষড়যন্ত্র হচ্ছে। তা না করে উনি বললেন গো অ্যাহেড, মানে তোমরা এগিয়ে যাও। তার মানে অপরাধ করতে উনি সায় দিলেন। খুন করার পরে খুনের মেসেজ যখন আসলো
তখন সেনাপ্রধান এবং অন্যান্যরা যখন, কর্নেল হামিদ এবং অন্যান্যরা যখন জিয়াউর রহমানের বাসায় গেলেন, যে দেখলেন অতি প্রাত্যসতি ভরে যে তিনি নির্বিঘ্নে সেভ হচ্ছেন, ইউনিফর্ম করা। ওরা যে বল শুনছেন, উনি বলেন কি, বলে প্রেসিডেন্ট ইজ ডেড। বাংলায় বলি যে রাষ্ট্রপতি তো হত্যা হয়ে গেছে। জিয়াউর রহমান বলবে না হ্যাঁ কে মারলো, কিভাবে হলো, কি করা যায়, তা না, তিনি বলেন সো হোয়াট, মানে তাতে কি হয়েছে, ভাইস প্রেসিডেন্ট উইল টেক ওভার, মানে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নেবে। রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের শিকার হয়ে গেছে, উনি বলেন সো হোয়াট। তারপরে ধরেন রাষ্ট্রপতি হত্যা হওয়ার পরে কনস্টিটিউশন কি বলে, ভাইস প্রেসিডেন্ট টেক ওভার করবে। ভাইস প্রেসিডেন্ট না থাকলে স্পিকার, কেউ না, মোস্তাক আহমেদকে দিয়ে টেক ওভার করানো হলো, এবং মোস্তাক আহমেদকে এরা সবাই মিলে সাপোর্ট দিয়ে রেডিও সেন্টারে যে এবং বঙ্গভবনে যে তাকে সাপোর্ট দিলেন। মাত্র 7 দিনের ব্যবধানে, মনে রাখবেন 7 দিনের ব্যবধানে জেনারেল শফিউল্লাহকে সরাইয়া জিয়াউর রহমান সেনাপ্রধান হয়ে গেলেন। তাহলে বোঝা যাচ্ছে লিঙ্কটা কোথায়, যে কিভাবে লিঙ্ক আছে, যে ধীরে ধীরে তিনি মোস্তাককে কদিনের ভিতর সরিয়ে আবু সাদাত মোহাম্মদ সাহেবকে নিয়ে বললেন আপনাকে রাষ্ট্রপতি করলাম, আপনি সামরিক আইন প্রশাসক। এই আবু সাদাত মোহাম্মদ সাহেবকে বুট পায়েরত অবস্থায় তার চৌকির উপরে পা উঠিয়ে জিয়াউর রহমান পিস্তল ধরে বলে সাইন ইট। সাইন ইট মানে এই রিজাইন লেটার সাইন কর। তার কাছ থেকে সাইন করিয়ে নিলেন। এই তথ্য আমি পেলাম কোথায়? আবু সাদাত মোহাম্মদ সাহেব তার যে বইটা লিখে গেছেন বঙ্গভবনের শেষ দিনগুলি, সেখানে তিনি এটা লিখেছেন। তার কাছ থেকে জোর করে সাইন নিয়ে নিজেই বলেন আমি প্রধান সামরিক আইন প্রশাসক, আমি রাষ্ট্রপতি। আচ্ছা বলেন, কোন চাকরিজীবী কি কখনো রাষ্ট্রপতি হতে পারেন? না, চাকরিজীবী তো কোনোভাবে রাষ্ট্রপতি হতে পারে না, কারণ আপনি চাকরি করেন। তারপরে যে কাজটি করলেন উনি দেখেন, এই এখানে লেখা জাতীয়তাবাদী ফ্রন্টের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী মেজর জেনারেল জিয়াউর রহমান, মেজর জেনারেল জিয়াউর রহমানকে ধানের শীষে ভোট দিন। উনি তখন মেজর জেনারেল চাকরি করতেছেন। চাকরিরত অবস্থায় উনি কিভাবে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হন? চাকরিজীবী তার প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হতে পারবেন না আইনে। এভাবে উনি 1979 সালের 6 এপ্রিল পার্লামেন্টে একটা বিল আনলেন। উনি রাষ্ট্রপতি হইলেন, একটা পার্লামেন্ট সাজাইলেন, এনে বললেন 16ই আগস্ট থেকে যত ঘটনা ঘটানো হয়েছে, অর্থাৎ বঙ্গবন্ধুকে খুন করা, উনি ক্ষমতা গ্রহণ করা, উনি যা যা করছেন সবকিছুকে বৈধতা দিতে হবে। এই বৈধতা দেওয়ার জন্য উনি একটা আইন পাশ করলেন। এই আইনটার নাম হলো সংবিধানের 5ম সংশোধনী। এইখানে ওনাদের সমস্ত কুকর্ম অকর্ম সবকিছু বৈধতা দিলেন। তখন পার্লামেন্টে সুরঞ্জিত সেনগুপ্ত, সুধাংশু শেখর হালদার, আসাদুজ্জামান খান, এরা মিলিয়ে, এবং মিজানুর রহমান চৌধুরী, আমি একটা নাম বলতে ভুলে গেছি, তারা বললেন যে আইন হয় না, খুনের বিচার হবে না, অবৈধ ক্ষমতা দখল এটা করেন না। তা তখন সংসদ নেতা ছিলেন শাহজিদুর রহমান, ওই যে স্বাধীনতা বিরোধী, তিনি বলেন আসেন ভোটাভুটিতে যাই। তা ভোটে তো আওয়ামী লীগের ভোট কম, ওরা ভোটে পাশ করলেন। এই যে 5ম সংশোধনী, এইটা সুপ্রিম কোর্টে আসলো এক সময়। সুপ্রিম কোর্ট বলে দিলেন অবৈধ জিনিসকে সংসদের 300 জন মিলে পাশ করলে ওটা বৈধ না। ফলে জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ, খুনিদের দায় মুক্তি দেওয়া সব অবৈধ হয়ে গেল। এই প্রেক্ষাপটটা আপনাকে এই কারণে বললাম, বঙ্গবন্ধুর খুনিদেরকে উনি ইন্ডেমনিটি দিয়েছিলেন, উনি 11টা হাই কমিশনে তাদেরকে চাকরি দিয়েছিলেন, এবং তারা চ্যানেল 4, ITV, গ্রানাডা টেলিভিশন এবং বাংলাদেশের চ্যানেল আই এর 3য় মাত্রা জিল্লুর রহমানের কাছে ইন্টারভিউ দিয়ে বলছেন যে আমাদের এই ঘটনা ঘটাবার জন্য, অর্থাৎ এই কু করার জন্য সবচেয়ে বিশ্বস্ত ট্রাস্টেড আস্থাভাজন ব্যক্তি ছিলেন জিয়াউর রহমান। সে কারণে তাকে ঘিরেই আমরা সবকিছু করেছি। এর দ্বারা প্রমাণিত হয় যে বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে তিনি ওয়েল লিঙ্ক ছিলেন। এবং ওই খুনিরা আরো বলছে আমরা দেশ থেকে যখন ব্যাংককে গেলাম, আবার দেশে আসলাম, আবার যখন পাকিস্তানে গেলাম, পরিবার নিলাম, এবং আমাদের বিভিন্ন এম্বাসিতে চাকরি দেওয়া হলো, সবকিছু জিয়াউর রহমান করে দিয়েছে। অর্থাৎ বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত ছিল। সেকেন্ড পার্টটা হলো, খালেদা জিয়া যখন ক্ষমতা আসলেন, তিনি এসে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদকে 1996 সালের 15ই মার্চের ইলেকশনে ইলেক্ট করে এনে সংসদে বিরোধী দলীয় নেতা যে সিটটায় বসে ওই সিটে বসালেন। এবং অপর একজন ব্যক্তি, তিনি বঙ্গবন্ধুর খুনের দায়ে অভিযুক্ত ছিলেন, তিনি মারা গেছেন, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে জিয়াউর রহমান চাকরি দিয়েছিল তার ভিতরে একজন। এই মৃত ব্যক্তিকেও প্রমোশন সহ আর্থিক সুযোগ সুবিধা খালেদা জিয়া সরকার দিয়েছিল। ফলে বঙ্গবন্ধুর খুনিদের জিয়াউর রহমান যেমন ভাবে পুনর্বাসন করছেন, তার ধারা এরশাদ রক্ষা করে এরশাদটা দলে শাহ মুয়াজ্জেম, ওবায়দুর রহমানকে ঢুকিয়েছেন, এবং 2টি দল, একটা ফ্রিডম পার্টি, একটা প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি, সংক্ষেপে প্রগসের নেতা ছিলেন কর্নেল শাহরিয়ার রশিদ, আর ওই দুটোর নেতা ছিলেন ফারুক এবং রশিদ। এই যে ধারাবাহিকতা, জিয়াউর রহমান থেকে শুরু করে এরশাদ এবং খালেদা জিয়া, এরা সবাই বঙ্গবন্ধুর খুনের বেনিফিশিয়ারি। বঙ্গবন্ধুকে যদি খুন না করা হতো তাহলে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হতে পারতো না, জিয়াউর রহমান সেনা প্রধান হতো কিনা প্রশ্ন, এরশাদ রাষ্ট্রপতি হতে পারতো না, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারতো না। ফলে এদের একটা কমন ইন্টারেস্ট আছে, সেই কমন ইন্টারেস্ট হলো কৃতজ্ঞতা জানাবার বঙ্গবন্ধুর খুনিদের। এই জন্য বঙ্গবন্ধুকে যারা খুন করেছিল সেই খুনের ধারা ডাইরেক্ট রাখতে না পারলো 32 নাম্বারকে নিয়েও হেনস্থা করা এই বিএনপি যেটা করতেছে,
এটা আমি বলি তাদের রাজনৈতিক জায়গা থেকে তারা কোনো ভুল করে নাই, কারণ ওই বাড়ি একটা আতঙ্ক। যদিও ওই বাড়িতেই খালেদা জিয়ার সংসার যখন ভেঙে যায়, এমন একটা পরিস্থিতির অভিযোগ আছে, বঙ্গবন্ধুই দায়িত্ব নিয়ে তাদের সুন্দর সম্পর্ক করে দিয়েছিলেন। জিয়াউর রহমানকে যখন অ্যাম্বাসেডর হিসেবে বাইরে পাঠানো হবে, বঙ্গবন্ধু তাকে দেশে রেখেছিলেন, বঙ্গবন্ধু তাকে বীর উত্তম উপাধি দিয়েছিলেন। কিন্তু সেই বঙ্গবন্ধুর খুনের ষড়যন্ত্রে এবং বঙ্গবন্ধু সেই খুনিদের পুনর্বাসনে জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া জড়িত। ফলে ওই 32 নাম্বারটা এদের কাছে একটা আতঙ্ক। ওইটার ভিতরে ওরা চোখে সরিষার ফুল দেখে না মানুষ বলে, ওইভাবে বঙ্গবন্ধুর দেখে ওর ভিতরে। ফলে বঙ্গবন্ধু নামই আতঙ্ক। তাই তারা গতকাল যে কাজটি করেছে তাদের জায়গা থেকে ঠিক করেছে। তবে বাংলাদেশের কিছু মানুষ ভেবেছিল এরা বোধহয় রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের দিক আসবে, সামরিক শাসনের ভিতর থেকে তৈরি হলেও ধীরে ধীরে বোধহয় একটা ডেমোক্রেটিক জায়গায় আসবে। কিন্তু গতকাল ওরা প্রমাণ করেছে চরিত্রের কোনো বদল তাদের হয়নি। ফলে তাদের যে ইমেজটুকু কিছু কিছু লোকের কাছে ডেভেলপ হতে যাচ্ছিল, গতকাল পুনরায় ধ্বংস হয়েছে। যারা আওয়ামী লীগ করে না, বঙ্গবন্ধুকে বিশ্বাস করে, যেমন রিকশাওয়ালা আজিজুর রহমান, তাকে একটা হত্যা চেষ্টা মামলায় আসামি করে জেলে পাঠানো হয়েছে। মাওলানা ওয়ালিউল্লাহ, তাকে হেনস্থা করা হয়েছে। একজন নারী দেখলাম মায়ের বয়সী, বলছে 71 সালে আমি গর্ভবতী, ওই সময় আমার স্বামীকে নিয়ে মেরে ফেললো, আমি আর বিয়ে করিনি, বঙ্গবন্ধু হত্যার পরে আমার মনে হয়েছিল আমার বাবাকে হত্যা করেছে, আমি ফুল নিয়ে এসেছি, তাকে হেনস্থা করছে। আর একজন নারী বোরকা পরে একটা ফুল নিয়ে আসছে, তাকে হেনস্থা করছে। একজন মুক্তিযোদ্ধাকে হেনস্থা করছে। এই দৃশ্যের ভিতর থেকে আমি বলবো বঙ্গবন্ধু প্রেমী যারা আওয়ামী লীগ করে না, সেই মানুষগুলো প্রচন্ড ভাবে ক্ষুব্ধ হয়েছে বিএনপির উপরে। যেটুক সহানুভূতি ওদের উপর হতে পারতো সেটুকু ওরা ধ্বংস করছে। অর্থাৎ ইমেজ সংকটটা আরো তারা নিজেরা বাড়িয়ে ফেলছে, তাদের রাজনৈতিক জায়গাটাকে আত্মহত্যা করেছে। জি, অনেক তথ্য আসলে আমাদের নতুন প্রজন্ম এই তথ্যগুলো অনেকেই জানেন না, আমরা আশা করি তথ্যগুলো আপনারা জানবেন। রেজাল ভাই, আরেকটা প্রশ্ন, গতকালকে যখন আমরা দেখেছিলাম যে ডক্টর ইউনূসের প্রেস সচিব উনি ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশে মানে কেউই 15ই আগস্ট পালন করতে পারবে না, যদি কেউ পালন করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখেছি আওয়ামী লীগ বা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় তারা মিছিল করেছে, বিভিন্ন জায়গায় পালন করেছে। আমাদের মারিয়া উনি কালো বেলুন উড়িয়ে পালন করেছে। কিন্তু সবচেয়ে একটা অবাক বিষয় হচ্ছে মানে যেটা হলো সরকারিভাবে ঘোষণা দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তারা গতকালকে শোক দিবস পালন করেছে এবং বিভিন্ন মিডিয়ায় লাইভ হয়েছে। গতকালকে প্রোগ্রামে এই বিষয়ে আমরা কমিউনিস্ট পার্টির একজন নেতৃত্ব প্রশ্ন করেছিলাম। কিন্তু একটা প্রশ্ন রেজাল ভাই, এই কমিউনিস্ট পার্টি 15ই আগস্টে 76 সাল থেকে প্রতি বছর এবং গত বছর পালন করেছেন, সিপিবি পালন করে আসতেছে। তারপরেও কেন আওয়ামী লীগের অনেকেই বলেন যে যারা এই যে 5ই আগস্টে আন্দোলন করেছেন তারা লাল বদর বা তাদের সমালোচনা করা হচ্ছে, কিন্তু কমিউনিস্ট পার্টি বলছে যে বঙ্গবন্ধু আদর্শ থেকে আওয়ামী লীগ অনেক দূরে সরে গিয়েছিল শেষের 10 বছরে। এই বিষয়ে একটু বলবেন কি? দেখুন, আমি এখানে তাদের প্রতি রেসপেক্ট রেখে বলবো, কমিউনিস্ট পার্টির সেক্রেটারি আমার অত্যন্ত আপনজন, আমি তাদের বিভিন্নভাবে সম্পৃক্ত। এটা নিয়ে ডিটেলস নিয়ে আজ শুধু বলবো, বলতে হচ্ছে জয় বাংলা আওয়ামী লীগকরণ করে ফেলছে, বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু আওয়ামী লীগ করে ফেলছে। আজকে তো আওয়ামী লীগ নাই, আজকে জয় বাংলা বলেন না কেন? যারা এই যে প্রেস ক্লাবের সামনে ব্যানার ধরে 15-20 জন দাঁড়াতেন, তারা কেন এখন জয় বাংলা বলেন না? তারা কে এখন বঙ্গবন্ধুকে লালন করেন না? আওয়ামী লীগের বাদ দেন, আওয়ামী লীগ নাই। অনেক প্রশ্ন আছে যে প্রশ্ন করলে বিতর্ক সৃষ্টি হবে। আওয়ামী লীগকে গালিগালাজ করা অনেক সহজ। প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে সেমিনার করে, সিম্পোজিয়াম করে, বক্তা 15 জন, শ্রোতা 12 জন, অনেক কিছু অনেকে বলতে পারেন। বঙ্গবন্ধুকে যারা চিনেছিলেন, কমরেড মনি সিং, এমনকি কমরেড ফরহাদ, তারা কখনো এই স্লোগান দেননি। তারা 15 দলীয় জোটের সঙ্গে ছিলেন। বঙ্গবন্ধুকে বাকশাল প্রক্রিয়ায় কমরেড মনি সিং ছিলেন, এদেশের অনেকেই ছিলেন। যারা বিচ্ছিন্ন হয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কথা বলছেন, ঐক্যবদ্ধ না থাকলে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে যে মোকাবেলা করা যায় না, সেটা তারা সেদিন বোঝেন নাই। এই যে আনু মোহাম্মদ সারাদিন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো, দেশপ্রেমিক, দেশের খনিজ সম্পদ, তেল গ্যাস অনুসন্ধান, এখন তো শব্দ উচ্চারণ করতে পারে না। অনেকেই বিচ্ছিন্ন হয়ে শেখ হাসিনাকে আওয়ামী লীগকে গালিগালাজ করে তৃপ্তি পেতেন। এখন তারা বুঝতেছেন এই যে সার্জিসরা রাজনৈতিক দল নিষিদ্ধের জন্য হাইকোর্টে যে রিট করছিল, আপনি জানেন কিনা সেই রিটে কমিউনিস্ট পার্টি নামও ছিল যে এটাকেও নিষিদ্ধ করেন। আওয়ামী লীগ তো কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ চায় নাই। আওয়ামী লীগ তো কমিউনিস্ট পার্টির যে মূল মন্ত্র অসাম্প্রদায়িক প্রগতিশীল রাজনীতি, আওয়ামী লীগ তো সেটাই করতে চেয়েছে। আওয়ামী লীগ তো ক্লাসিক্যাল অর্গানাইজেশন না, মাল্টি ক্লাস অর্গানাইজেশন। কিন্তু তাদের মূল স্পিরিটের যে রাজনীতি, সেই রাজনীতি এবং আওয়ামী লীগের রাজনীতির ভিতর কোনো বিভাজন ছিল না। অহেতুক ভাবে দূরে দূরে তারা শিখেছে। তাদের মূল যে নেতারা ছিল, কমরেড মনি সিং, কমরেড ফরহাদ, তারা কিন্তু দূরে ছিল না। পরবর্তী যে নেতৃত্ব, ধরুন নুরুল ইসলাম নাহিদ, তিনি তো আওয়ামী লীগ এসেছিলেন। সাইফুদ্দিন মানিক, তিনি তো গণফোরামে গেলেন। পরের যে অধ্যায়, সেটা নিয়ে আমি সমালোচনা করবো না, শুধু বলবো আসেন আওয়ামী লীগ না থাকলে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিলীন হয়ে যায়, এটা তো বোঝা গেল। আসেন যে দলই করেন না কেন, মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করি।
তবে রেজাউল ভাই একটা বিষয় কিন্তু মানে স্বীকার করতে হবে, যে যেটা হচ্ছে যে আমরা দেখেছিলাম যে আপনার ফ্রান্সে যে তথাকথিত ব্লগার যিনি কমিউনিস্ট পার্টিকে ভেঙে ফেলার জন্য যে আওয়ামী লীগের দূষর হুমকি দিয়েছিলেন, এবং সেটা মানে তারা প্রতিরোধ করেও কিন্তু গতকালকে অফিসিয়ালি তারা একমাত্র দল যারা অফিসিয়ালি ঘোষণা দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করেছে, বঙ্গবন্ধুর মৃত্যু দিবসটা পালন করেছে। মানে এই বিষয়টা এই জন্য আপনি একমাত্র দল বলছেন কেন? আওয়ামী লীগ তো আনুষ্ঠানিকভাবে এটাকে শোক দিবস হিসেবে সারা মাস পালন করে। আওয়ামী লীগ, আমি বলছি বাংলাদেশে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায়। আর ভাই দল দরকার নাই তো, দল দরকার নাই তো। ভারতে বসে থাকা জয়া হাসান অভিনেত্রী, বাংলাদেশে থাকা আব্দুল নূর তুষার যে আওয়ামী লীগ করে না, বাংলাদেশের অভ্যন্তরে থাকা সৈয়দ বোরহান কবির যে কোনো দল করে না, বাংলাদেশের অসংখ্য মানুষের আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে দেখেন কট্টর জামাতি এবং সাম্প্রদায়িক গোষ্ঠী ছাড়া বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানায় নাই। ডিজিটাল ক্যাম্পিং এ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবার অসংখ্য 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 উদাহরণ আছে। কমিউনিস্ট পার্টি একা না। যা ধরেন বাংলাদেশে যে একজন চিত্রশিল্পী, বিখ্যাত চিত্রশিল্পী, নামটা বললাম না, তিনি ফেসবুকে বঙ্গবন্ধুর ছবি দিয়ে তিনি এটা ঘোষণা দিয়ে পালন করেছেন। আমি এখানে বিতর্ক করতেছি না, আমি বলতেছি একটা রাজনীতি দল, আমি বলতেছি আওয়ামী লীগ তো তার পালন করেছেই, সারা বাংলাদেশে বিভিন্ন মিছিল করেছে। মানে রাজনীতি দল, যে রাজনীতি দল এখন সংস্কার কমিশনে যাচ্ছে, কথা বলছে বা ডক্টর ইউনূসকে সাপোর্ট দিচ্ছে, তারা পালন করছে। আমি এই জিনিসটা আমি জানি। ডক্টর ইউনূস ভাই শোনেন, ডক্টর ইউনূস বঙ্গবন্ধুর হত্যা দিবসকে যিনি বাতিল করেন, যেটা কোর্টের রায়, যার নির্দেশে বঙ্গবন্ধু জাতির পিতার ছবি নামিয়ে ফেলা হয়, যার নির্দেশে পাকিস্তান পন্থীরা বাংলাদেশে ঢোকে, যার নির্দেশে কনস্টিটিউশনের জাতীয় 4 মৌলিক মূলনীতি বাদ দেওয়ার চিন্তা হয়, যার সময় অনুমতি দিয়ে প্রেস ক্লাবে মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন পালন করা হয়, সে বিষয়ে কথা বলতে হবে। এটা আওয়ামী লীগের সম্পদ না, এটা দেশের সম্পদ, এটাও বলতে হবে। যে আমরা আর কিছু প্রশ্ন যাই, বিশেষ করে আমরা একটা বিষয়ে, মানে দর্শকরা অনেক প্রশ্ন করতেছেন, একটা বিষয়ে আপনি বলছেন নির্বাচন ডক্টর ইউনূস দেবে না। আমরা কিছু মিডিয়া দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস যে কোনো মুহূর্তে একটা অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিয়ে তিনি চলে যেতে পারেন। আমরা গতকালকে বিভিন্ন মিডিয়া এই নিয়ে কথা হচ্ছে, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন প্লিজ। ডক্টর ইউনূসকে যারা চেনেন না, উনি বোকা বোকা ভাবে কথা বলে, কি সুন্দর কথা বলে, হাসি না কাঁদে কি অবস্থা বোঝা যায় না। মাইলস্টোন স্কুল এবং কলেজে যখন আমাদের ফুলের মতো নিষ্পাপ কোমলমতি বাচ্চাদের লাশ বেরোচ্ছে, সে সময় উনি হাসতেছে, জুস খাইতেছে এবং সেটা ভিডিও টেলিভিশনে দিতেছে। ডক্টর ইউনূস কি জিনিস এটা অনেকেই টের পায় নাই। ক্যাবলা ক্যাবলা ভাব দেখাইলো। ওই যে বিএনপি ঘরানার একজন প্রফেসর একটা বিশ্ববিদ্যালয়ের সমস্ত টেলিভিশনে যায়, উনি একটা কথা বলছেন যে বিশ্ব বাটপাড়িকে আপনারা চেনেন না। আমি ইউনূসকে বিশ্ব বাটপাড় বলি না, আমি তাকে নোবেল লরিয়েটি বলি। এই ইউনূস বলছিলেন বিভাজনের রাজনীতি আমি দূর করবো, সকলকে নিয়ে একটা জায়গায় নিয়ে আসবো ক্ষমতা পাওয়ার পরে। সেই প্রথম আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশনে গেল, শুধু আওয়ামী লীগ না 14 দলের বিরুদ্ধে অ্যাকশনে গেল, ডাইরেক্ট বিভাজন শুরু করে দিল। ইউনূসকে যারা চেনেন না তারা বলতেছেন যে ভোট দেবে, এই দেবে, ওই দেবে। ইউনূস কিছুই দেবে না। ইউনূস জগদ্দল পাথরের মতো কতকাল থাকা যায় শেষ চেষ্টা করবে, প্রয়োজনে রাষ্ট্রপতিকে সরাবার চেষ্টা করবে, প্রয়োজনে সেনাপ্রধানকে সরাবার চেষ্টা করবে। এই জন্য তার সিপাহসালারদের দিয়ে সেনাবাহিনীকে গালিগালাজ করা হয়, ডিজিএফআই উড়িয়ে দেওয়ার কথা বলা হয়, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলা হয়, সেনাপ্রধানের নাম ধরে গালিগালাজ করা হয়, রাষ্ট্রপতির নাম ধরে স্ল্যাং বলা হয়, তারেক রহমানের নামের সঙ্গে একটা ফিমেল অর্গানের নাম দিয়ে স্লোগান দেওয়ানো হয়। এই নিকৃষ্ট ঘটনা যারা ঘটাচ্ছে, তারা জামাত বলেন, এবি পার্টি বলেন আর এনসিপি বলেন, এরাই কিন্তু সব সদ্য আবরণে ইউনূসের পৃষ্ঠপোষক এবং ইউনূস তাদের অভিভাবক। ফলে খুব শিগগিরই নির্বাচন দেবে, এইটা যদি কেউ ভেবে থাকেন, দেখা যাক না, আমি বলবো বোকার স্বর্গে আছেন। অনেকেই বলছেন বা লিখছেন যে ডক্টর ইউনূসের যা করার, বিশেষ করে ওনার নিজের জন্য যা করে ফেলছেন, তিনি আর বেশি টিকবেন না, তিনি যে কোনো মুহূর্তে দেশ ছেড়ে চলে যেতে পারেন। একটু ভুল আছে। ডক্টর ইউনূসকে এখানে যারা বসিয়েছেন, উনি যেমন সবকিছু নিয়েছে, শত শত কোটি টাকার বেনিফিট নিয়েছে, হাজার হাজার কোটি টাকার মামলা করে সব শেষ করছে, ওনাকে যারা বসাইছে তাদের তো সবকিছু নেওয়া হয় নাই দেশের ভিতরে। যদিও আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা, নাহিদুল ইসলাম, মাহফুজ আলম, এরকম অনেকে নামটা আসতেছে বাইরে, দেশের বাইরেও যারা ওনাকে সাহায্য করছেন, যারা দেশের ভিতরে একটা বেস তৈরি করতে চান, যারা করিডোর চান, যারা পোর্ট চান, আনডিসক্লোজড এগ্রিমেন্টে যা যা আছে এগুলো চান, অস্ত্র কেনা, বিমান কেনা, সেগুলো সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা কি ছাড়বে? আর উনি তো একটা চুক্তি করবেন, যারাই আগামীতে আসবে, ভাই আমার যে মামলা টামলা উইথড্র করাইছি, এইটাকে ভবিষ্যতে আবার রিভিউ করতে পারবে না। এই যে আমি ট্যাক্স নিজেরটা নিজে মাফ করছি, এটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। নিজের সুবিধা নিজে নেওয়া যায় না, ওত পড়ে উনি সেটাও নিছেন। এবং একটা জিনিস আপনার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলি, বাংলাদেশের ইতিহাসে জেনারেল এরশাদ, শেখ হাসিনা, খালেদা জিয়া, কেউ কোনোদিন দুর্নীতির কোনো মামলা কেউ প্রত্যাহার করাতে পারে নাই, তাকে কোর্ট থেকে শেষ করতে হয়েছে। একমাত্র ইউনূস যিনি তার দুর্নীতির মামলা দুর্নীতি দমন কমিশনকে দিয়ে প্রত্যাহার করিয়ে নিয়েছেন। ফলে এই মামলা যে কালকে আবার নতুন করে যাওয়ার রুজু হবে না, কারণ অপরাধ কোনো সময় তামাদি হয় না। বিচার হয়ে যদি শেষ হয় তাহলে আবার নতুন বিচার করা যাবে না, আইনে লেখা আছে। এটা তো বিচার হয় নাই। বিচার ছাড়া যদি কোনো মামলা প্রত্যাহার হয়,
আইনত আবার সেই মামলা হতে পারে। ফলে নতুন যারা আসবে তাদের কাছ থেকে উনি কিভাবে ওনার এই যে পোলাপান যেগুলো আছে, যারা এই সংবিধান লঙ্ঘন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত একটা সরকারকে উচ্ছেদ করছেন, যারা পুলিশকে হত্যা করছেন, যারা অন্যদের হত্যা করছেন, যারা মেট্রো রেল, পদ্মা সেতু, টেলিভিশন সেন্টার ভাঙচুর করছেন, যারা গণভবন, সংসদ ভবন ভাঙছে, এগুলো তো রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। তাদের রক্ষা কিভাবে হবে? সে বিষয়গুলো ফয়সালা না হওয়া পর্যন্ত ওরাও ইউনুসকে যেতে দেবে না, আর ইউনুসকে অনেকেই যেতে দেবে না। সে প্রশ্নটা সামনেই দেখবেন। একজন দর্শক প্রশ্ন করেছেন, ডক্টর ইউনুস বাংলাদেশের মানুষের জন্য নিঃস্বার্থে কোনো একটা কাজ করেছেন? বাংলাদেশের একটা গল্প বলি, তাহলে যিনি প্রশ্ন করছেন তার জবাবটা হবে। একটা লোক কোনোভাবে নির্বাচনের নেতা হতে পারেন না, ডক্টর ইউনুসের মতো। ইউনুস 2007 সালে হইতে চাইছিল, হইতে পারে নাই। পার্টি করতে চাইছিল, তখন পার্টি নাম ছিল নাগরিক শক্তি, জাতীয় নাগরিক শক্তি, এখন নাম হয়েছে জাতীয় নাগরিক পার্টি। তখন না পেরে উনি একটা পার্টি খোলাইছিলেন ফেরদৌস আহমেদ করে স্বীকৃতি, ওইটার নিচে নাম ছিল পিডিএফ। তো সেটাও সাকসেসফুল হলেন না, উনি বদলেন, হইতে পারেনি। ইউনুসের মতো এক নেতা কোনো পদে আসতে পারেনি। তারপর উনি সবাইকে ধরছে, ভাই আমাকে তোরা একবার একটু নেতা কর, আমি সব কিছু করবো দেশের জন্য। তো সবাই চিন্তা করলো এই নেতাটা দীর্ঘদিন যাবত একটা নেতা হইতে চায়, একটা পদে যেতে চায়, এত আকুতি একবার বানাই। তো সবাই মিলে একবার বানাইছে, ইউনুস যেমন ছাত্ররা মিলে বানাইছে, এইরকম ধরেন উদাহরণটা মিলবে সঙ্গে। এখন হওয়ার পর ওই নেতা যা কিছু করে সব নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য। যেমন ইউনুস তার লামিয়া মোর্শেদ, তার ব্যাংকে তাকে এনে এসডিজির প্রধান করছে, তার ব্যাংকের লোককে এনে স্বাস্থ্য উপদেষ্টা করছে, তার আপন ভাতিজাকে এনে ডেপুটি প্রেস সেক্রেটারি করছে, তার সঙ্গে আমেরিকায় দালালি করতে যারা তাদেরকে এনে বসাইছে। এখন এইরকম ইউনুসের মতো সেও বসাইছে। তখন কর্মীরা ভয় তার কিছু বলে না। একটা পর্যায়ে বলছে, ওস্তাদ আজকে একটা কথা বলতে চাই, যদি সাহস দেন। বলে বলো। বল না, রাগ করবেন না তো? না না, তোরা আমাকে বানাইছিস, বল। বলে আপনারা বলছিলেন আপনাকে যদি আমরা বানাতে পারি আপনি সবকিছু এই দেশের জন্য করবেন। এখন তো দেখতেছি সবকিছু আপনি আপনার জন্য, আপনার পরিবারের জন্য। এই ইউনুস যেরকম তার নিজের গ্রামীণ পরিবার, ভাতিজা পরিবার করছেন, তা দেশের জন্য তো কিছু করছেন না। তখন এই নেতা মৃদু হেসে দিয়ে বলছে, আরে বৎস, আমিও তো দেশের অংশ, আমার জন্য করা তো দেশের জন্যই করা। ইউনুস যা কিছু নিজের জন্য করতেছেন, যিনি প্রশ্ন করেছেন তাকে বলবো, ভাই উনি যা কিছু করতেছেন উনিও তো দেশের অংশ। যদিও বলতে পারেন যে উনি তো সব বিদেশে নিয়ে যাইতেছে, ওনার মেয়েরা বিদেশে থাকে, বিদেশে নাগরিক, উনি নিজেও বিদেশের সঙ্গে সম্পৃক্ত। ইউনুস এভাবেই দেশের জন্য সব করতেছেন। ওনার আমলে দুইটা খাত একেবারে ধ্বংস হয়ে গেল। একটা খাত হলো জনশক্তি রপ্তানি। মালয়েশিয়া বলছে যে জঙ্গি রপ্তানি করছে, আমরা নেব না এবং জেলে পাঠাই। আর মালয়েশিয়ার দেখা দেখি অন্যান্য দেশে বন্ধ করে দিয়েছে। ফলে জনশক্তি রপ্তানি থেকে যে ওয়েজ আর্নিংটা আসতো বৈদেশিক মুদ্রা, সেটা বন্ধ। আর দ্বিতীয় বড় খাতটা ছিল তৈরি পোশাক, সেটাও এখন শুয়ে পড়ছে। ফলে বাংলাদেশকে ডেভেলপ করার যে বিদেশের দুইটা ফান্ড আসতো, দুইটা ফান্ড উনি শেষ করে দিয়েছেন। আর দেশের অভ্যন্তরে মানুষের কল্যাণে উনি কোনো কাজ করেন না। আচ্ছা ধরেন এই যে প্রশ্ন করছে, প্রশ্নকারী ব্যক্তিকে আমি বলছি, আমার তার প্রশ্নটা ভালো লেগেছে। উনি এত টাকার মালিক, উনি কি কোনোদিন বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় করে দিয়েছে যেখানে ছাত্ররা বিনামূল্যে পড়াশোনা করবে? একটা হসপিটাল করে দিয়েছে, এটা দাতব্য হাসপাতাল, মানুষ এখান থেকে করবে? উনি কি কোথাও একটা প্রতিষ্ঠান করে দিয়ে বলছে যে এই প্রতিষ্ঠানে সুবিধা পাবেন? উনি বাংলাদেশে যখন প্রাকৃতিক দুর্যোগ হয় উনি কি 500 কোটি টাকা দিয়ে বলছে এটা ব্যবহার করেন? করোনায় যখন বাংলাদেশ বিপন্ন উনি কি 2000 কোটি টাকা বা 500 কোটি টাকা বা 50 কোটি টাকা বা 100 কোটি টাকা দিয়ে বলছে যে আমি দেশের জন্য সাহায্য করলাম? হাজার হাজার কোটি টাকা উনি আফগানিস্তান থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের জন্য উনি কিছুই করেন নাই। উনি করার জন্য সুদের ব্যবসা করেন না, উনি নেওয়ার জন্য করেন। যে সুদের ব্যবসার ভয়ঙ্কর শিকার হলেন রাজশাহীতে একজন ঋণগ্রস্ত মানুষ, আত্মহত্যা করলেন। এর সংখ্যা দেশে অনেক অনেক জায়গায়। কাজে উনি দেশের জন্য কিছুই করবেন না, যা কিছু করার উনি এবং ওনার যে সিন্ডিকেট তাদের জন্যই করবেন। জি, আপনার অনেক অনেক প্রশ্ন আসছে, আমি সব দেখাতে পারতেছি না। যেটা হচ্ছে যে একজন লিখছেন যে আওয়ামী লীগ মানে আপনারা ডাক দিবেন না, বা আপনার আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে, যেভাবে আওয়ামী লীগ নির্যাতিত হচ্ছে। বিশেষ করে আপনি দেখেছেন যে মানে এখানে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো জায়গায় দাঁড়াতেই দিচ্ছে না, যারা এক কথা বললে তাকে অ্যারেস্ট করতে, তাকে নির্যাতন করা হচ্ছে, মব সন্ত্রাস হচ্ছে। এবং এই বিষয়গুলো নিয়ে একটু বলেন প্লিজ। দেখেন, আওয়ামী লীগের আমি কেন্দ্রীয় কমিটির কেউ নই, নীতি নির্ধারণী পর্যায়ের কেউ নাই। যিনি প্রশ্ন করছেন তিনি যদি আওয়ামী লীগকে ভালোবাসেন, আওয়ামী লীগের সদস্য হন, আমি বলবো আমিও তার মতো একজন আওয়ামী লীগের সদস্য, ভেরি অর্ডিনারি সদস্য। তবে আমি শুধু অভিজ্ঞতার আলোকে বলবো, আইয়ুব খান মার্শাল ল জারি করে আওয়ামী লীগকে বিনাশ করতে চেয়েছিল, পারে নাই। 69-এ বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিনাশ করতে চেয়েছিল, পারে নাই। 70-এ নির্বাচন হতে দেবে না চেষ্টা করছিল, পারে নাই। 71-এ ভয়ঙ্কর ভাবে আক্রমণ করে আওয়ামী লীগকে বিনাশ করতে চেয়েছিল, পারে নাই। 75-এ বঙ্গবন্ধু এবং তার পরিবার তার বিশ্বস্ত সহকর্মীদের হত্যা করে চেষ্টা করে, পারে নাই। 2004-এর 21 আগস্ট চেষ্টা করে, পারে নাই। শেখ হাসিনাকে 19 বার হত্যার চেষ্টা করেও আওয়ামী লীগকে বিনাশ করতে পারে নাই। আওয়ামী লীগ ভেঙে মিজানুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ করে আওয়ামী লীগকে শেষ করতে চেয়েছে, পারে নাই। আওয়ামী লীগ ভেঙে আব্দুর রাজাক এবং মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে বাকশাল হয়েছিল, আওয়ামী লীগ বিনাশ হয় নাই। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম হয়েছে, পারে নাই।
কোরবান আলী আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার দল ত্যাগ করে চলে গেছিলেন, মাহমুদুর রহমান মান্না চলে গেছেন। আওয়ামী লীগ বিনাশ হয়নি। আওয়ামী লীগ হলে ফিনিক্স পাখির মতো, আওয়ামী লীগ ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাঁড়াবে। এবারে 15ই আগস্ট বাংলাদেশের ভিতরে গ্রামে গঞ্জে একটা উন্মেষ জেগেছে, আর এদের অত্যাচারের লেলিহান শিখা যত প্রজ্বলিত হবে, দেশের মানুষ যারা ভুল বুঝতো আওয়ামী লীগকে, তারা বলবে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনার সময় নিরাপদ ছিলাম। কাজী দেশের ভিতরে কর্মসূচি চলছে, হয়তো আমরা প্রত্যক্ষভাবে করতে পারছি না, বঙ্গবন্ধুকে হত্যার পরেও করতে দেয়নি, 21 বছর রাস্তার বাইরে আমরা ছিলাম, কিন্তু আওয়ামী লীগ বিনাশ হয় নাই। আর শেখ হাসিনার মতো দীপ্ত সাহসী মৃত্যুঞ্জয় নেতা যেখানে আছে, একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ লড়াই হবে। সাধারণ মানুষই প্রতিরোধ গড়ে তোলা শুরু করছে। এখনই গোপালগঞ্জে সেনাবাহিনীর সাজোয়া যান, বর্ডার প্রতিরক্ষা বাহিনী, র্যাব, পুলিশ এ নিয়েই ফিরে আসতে পারে না। কক্সবাজারে গেছে, স্বাভাবিক আসতে পারে না। চট্টগ্রামে বোতল ছুড়ে পারে, গাজীপুরে ময়মনসিংহে দৌড়ে পালাতে হয়। এই যারা গণতান্ত্রিক একটি সরকারকে উন্নয়নের অগ্রযাত্রা ধ্বংস করে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করে দেশটাকে ধ্বংসের চেষ্টা করেছে, এদের বিরুদ্ধে মানুষ ফুঁসে উঠেছে। একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ সুদিন ফিরে আসবে, এটা আমার বিশ্বাসের জায়গা থেকে বললাম। আমরা একেবারে শেষের দিকে, আমি শেষ একটা প্রশ্ন করি। যে প্রশ্নটা হচ্ছে যে অনেকেই জিজ্ঞেস করতেছেন যে জানেন ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূস একটা নির্বাচনের কথা বলছেন, আওয়ামী লীগ ছাড়া কি নির্বাচন হবে বাংলাদেশে? আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়। 1996 সালে 15 ফেব্রুয়ারি খালেদা জিয়া নির্বাচন করছিল, 1 মাসও টিকতে পারে নাই। তারপরে এমপিরা রাস্তাঘাটে ধাওয়া খাওয়া তো দৌড় হইতো সবখানে, এবং তার সেইটা রেকর্ডে থাকে না। 2007 সালের 22 জানুয়ারি একটা নির্বাচন ঘোষণা করছিল প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন কেয়ারটেকার সরকার। সেই নির্বাচনে অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিল। আপনি নির্বাচনের গেজেট খুঁজবেন, ওই নির্বাচনের রেজাল্টও নাই। সেটার থেকে কিন্তু 111 হয়। আওয়ামী লীগকে বাদ দিয়া ইলেকশনের একটা নাটক সাজাইতে পারে, লাভ হবে না। কারণ 1991 সালে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে, সেই হিসাবটা যদি মিলাই এবং তারপরে আওয়ামী লীগের ডেভেলপমেন্ট মিলেই, তাহলে দেশের 1/3 মানুষ নিরঙ্কুশ ভাবে আওয়ামী লীগ করে। এর সঙ্গে যুক্ত আছে আওয়ামী লীগের যে পলিটিক্যাল অ্যালায়েন্স, ন্যাপ, কমিউনিস্ট পার্টি বলেন, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, বিভিন্ন রকম ভাবে যারা প্রোগ্রেসিভ রাজনীতি করে, তাতে 30%-এর ঊর্ধ্বে। তা আমি যদি 1/3 ধরি, 18 কোটি যদি মানুষ হয়, 6 কোটি মানুষ, 6 কোটি মানুষকে বাদ দিয়ে ইলেকশন, সেই ইলেকশনে কোনো লাভ হবে না, আদৌ করতে পারবে না, আদৌ করবে না। সাজানো ইলেকশন করলেও এই যে আমি কিছু উদাহরণ দিলাম, এই উদাহরণের মতো অবস্থা হবে। কাজে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা শেষ করবো, কিন্তু দর্শক একটা প্রশ্ন করার জন্য রিকোয়েস্ট করতেছেন, সেটা হচ্ছে যে অনেকেই বলছেন বা ভারতের বিভিন্ন মিডিয়া বা আমরা অনেক সময় কথা বলছি, যে কোনো মুহূর্তে যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে চলে আসতে পারেন, এবং শেখ হাসিনা যদি ঢাকা এয়ারপোর্টে আসেন 20 থেকে 50 লক্ষ মানুষ মানে রিসিভ করবে, এবং ওই দিনই ডক্টর ইউনূসের পতন ঘটবে, সেদিন ঢাকা দখল হবে, এরকম অনেকেই বলছেন, অনেকে লিখছেন। এই বিষয়ে যদি একটু বলেন বা এরকম কোনো। দেখুন, আমি এই পরিকল্পনা সম্পর্কে জানি না, তবে একটা জিনিস বিশ্বাস করি, আমি শেখ হাসিনাকে খুব কাছের থেকে চিনি। অমিত শক্তির অধিকারী, প্রাণ অফুরন শক্তির অধিকারী, অসাধারণ দেশপ্রেম তার, দূরদর্শিতা, দূরদৃষ্টিতে অকল্পনীয়, রাজনৈতিক অভিজ্ঞতায় সারা পৃথিবীতে, ধরেন আওয়ামী লীগের তিনি 44 বছর সভাপতি, এবং ওনার ছাত্র রাজনীতির জীবন যদি ধরি, তাহলে বয়সে না, রাজনীতির চর্চা যেটা অ্যাক্টিভ পলিটিক্সে, ওনার চেয়ে সিনিয়র পলিটিশিয়ান কেউ নাই। কাজে শেখ হাসিনার ভেঙে পড়া রাজনীতিকে ফিরিয়ে আনার যে অসীম সাহস তিনি দেখিয়েছেন, যে উদাহরণ সৃষ্টি করেছেন, তিনি পরিষ্কারভাবে বলছেন আমি দেশে আসবো, এবং আমি বিশ্বাস করি তিনি দেশে আসবেন। কখন আসবেন, কিভাবে আসবেন সেটা আমি জানি না, তবে দেশের মানুষ উন্মুখ হয়ে বসে আছে, স্বাগত জানাতে বসে আছে। যেমন 1981 সালে 17 মে শেখ হাসিনাকে আসতে দেওয়া হবে না ফরমান জারি করেছিল। 2007 সালের 111 সরকার সমস্ত বিমানকে বলেছিল শেখ হাসিনাকে ক্যারি করা যাবে না। 1981 সালে এয়ারপোর্ট থেকে বৃষ্টি, ঝড়, বন্যায় সরোয়ার্দী উদ্যান পর্যন্ত রাস্তার 2 পাশে মানুষ দাঁড়িয়ে গেছিল। আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। আলোচনা করা হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের যে বর্তমান অবস্থা, সেই অবস্থা নিয়ে আলোচনা করা হলো। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা নিয়েছে 1 বছর হলো। 1 বছরে তিনি কি সংস্কার করলেন, কি উন্নত করলেন, এই বিষয় নিয়ে তো আলোচনা রয়েছেই। তার মধ্যে সবচেয়ে বেশি যে আলোচনা আজকে টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে, তা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আবারও তোলপাড় তৈরি হয়েছে সারা বাংলাদেশে। আবারও তাদেরকে
পদত্যাগ করাবেন কিনা বা অপসারণ করাবেন কিনা, এই বিষয়গুলো নিয়ে নানা মহলে প্রশ্ন উঠে এসেছে। আপনারা কি ভাবছেন, কি হতে পারে? আবারও কি সেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে যেভাবে পদত্যাগ করার জন্য মানুষ মাঠে নেমেছিল, বা সেনাপ্রধান কি ওই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুম্পুকে কি পদত্যাগ করানো হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কি বলতে চান অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।